ওকে, লাস্ট ক্লাসে আমরা ফটোশপ নিয়ে কথাবার্তা বলতেছিলাম। আমরা আজকে একটা পিএইচডি কে এইচটিএমএল এ কিভাবে কনভার্ট করতে হয় সেটা দেখব। তো তার আগে একটু বলি, আমরা গত ক্লাসে দেখতেছিলাম যে পিএইচডি ফাইল থাকে নর্মালি হচ্ছে আমাদের কাছে। স্যার স্ক্রিন কি শেয়ার হয়েছে? গত ক্লাসে দেখতেছিলাম যে আমরা যখন ডিজাইন করি তখন এটাকে আমরা একটা ফাইলে সেভ করি, সেটা হচ্ছে পিএইচডি ফাইল। এই ফাইলটাকে ভবিষ্যতে চেঞ্জ করা যেতে পারে। তো এরকম গ্রাফিক ডিজাইনাররা আমাদের জন্য ওয়েব টেমপ্লেট ডিজাইন করে, একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে সেইটা ডিজাইন করে। ডিজাইন করার পরে সেখানে আপনার কি বলে সব কিছুই থাকে। আমাদের শুধু যেটা করতে হয় সেটাকে দেখে দেখে হুবহু একটা ওয়েবে কনভার্ট করতে হয়। আমরা এইচটিএমএল সিএসএস ব্যবহার করে এই কাজগুলো করব। যদি প্রয়োজন পড়ে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হয় তাহলে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। এই হচ্ছে বিষয়। তো আমরা এখন এরকম একটা পিএইচডি কে এইচটিএমএল এ কনভার্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখন বিষয় হলো যে আমরা পিএইচডি কোথায় পাবো? পিএইচডি আমরা প্র্যাকটিসের সময় গুগলে সার্চ করে খুঁজে বের করে নিতে পারি, ফ্রি অনেক পিএইচডি আছে, সেগুলো নিয়ে কাজ করতে পারি। আর যখন ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্টই দিয়ে দিবে, ক্লায়েন্ট যেটা দিবে সেটাকেই তখন করতে হবে। তো প্র্যাকটিসের জন্য আপনারা গুগলে সার্চ করে বের করে নিতে পারেন। গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন পিএইচডি ওয়েব টেমপ্লেট, লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। এছাড়া আমি আপনাদের জন্য কিছু পিএইচডি রেখে দিয়েছি নতুনদের জন্য। এই পিএইচডিগুলা হচ্ছে যে কাজে দিবে, সেটার জন্য আপনারা vizitonline.com এ চলে আসবেন। এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনাকে আবার সেই ব্লগে যেতে হবে এবং আপনাদের যে পোস্টটা, এই যে পোস্ট ওয়েব ডিজাইনের জন্য প্রয়োজনীয় কিছু টুলস, এই পোস্ট এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে দেখবেন এই যে এখানে পিএইচডি ফাইলস কিছু আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা মোটামুটি 8-10টা পিএইচডি পেয়ে যাবেন। এগুলো আপনারা একটা একটা করে কাজ করবেন। আম, তো আমরা আজকে এখান থেকে একটা পিএইচডি ডাউনলোড করে নিয়েছি। তো পিএইচডিটা হচ্ছে এইটা, টাইনি ওয়ান, এই পিএইচডিটার নাম। তো এটাকে আমরা আজকে কনভার্ট করব। তো এটাকে কনভার্ট করার জন্য আমাদের আগে ফটোশপে এটাকে ওপেন করে নিতে হবে, ওপেন করে তারপরে কাজ করতে হবে। তো আমি এইখান থেকে আগে এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলাম। তারপর আমরা এখান থেকে ফাইল থেকে ওপেনে যেতে পারি। তারপর হচ্ছে এটা গত ক্লাসের ফাইল, আজকে হচ্ছে ক্লাস 19। এখান থেকে আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। তো এইটা তো আমরা ডিজাইন করি নাই, তো অনেক সময় এরকম আসতে পারে, আসলে ওকে করে দিবেন। তারপর এই হচ্ছে আমাদের পিএইচডিটা, এটাকে একটু জুম করে নেবেন কারণ ছোট ছোট দেখতে খুব একটা বোঝা যাচ্ছে না। তো জুম করে নেওয়ার জন্য কন্ট্রোল প্লাস প্রেস করবেন, তাহলে এটা জুম ইন হবে। তো জুম ইন হওয়ার পরে আপনার পিএইচডিটাকে আপনি উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে দেখবেন যে এখানে কি কি আছে না আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কখনো কখনো একাধিক পেজ থাকতে পারে, অর্থাৎ একাধিক পিএইচডি টেমপ্লেট দিবে, একাধিক পেজ থাকতে পারে কখনো কখনো। সেই ক্ষেত্রে আপনাকে ওই সবগুলোই করতে হবে। প্রথম যেটা সেটা হবে ইন্ডেক্স, মানে হোম পেজ যেটা, সেটা তো আগেই করবেন। আর অন্যান্য যে পেজগুলো থাকে সেগুলো হোম পেজের আদলেতেই থাকে। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলো যদি খুব ঠিকঠাক মতো পারেন তাহলে আপনি যে কোনো পিএইচডি এইচটিএমএল এ কনভার্ট করতে পারবেন। এবার একটা থাকুক আর 10টা থাকুক সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনাকে যে বিষয়টা শিখতে হবে, আপনার এতদিনে অলরেডি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলো সব কিছুই ঠিকঠাক মতো পারেন। তো এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন শুধু আপনাদের বুঝতে হবে এই কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে, অর্থাৎ একটা পিএইচডি কে কিভাবে আমরা এইচটিএমএল এ কনভার্ট করতে পারি এই কনসেপ্টটা এখন ক্লিয়ার হইতে হবে। তো সেই কনসেপ্টটাই এখন আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলেন আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি একটা পিএইচডি আমাদের স্ক্রিনে চলে আসছে, এটার নাম হচ্ছে টাইনি ওয়ান। এটা যিনি ডিজাইন করেছে সে এটার নাম দিছে টাইনি ওয়ান। তো আপনার ক্লায়েন্টের হচ্ছে যে অন্য নামও থাকতে পারে, সে হোয়াট এভার। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি পিএইচডিটা এই উপর থেকে নিচ পর্যন্ত এটাকে ভালো মতো অবজার্ভ করবেন কি কি আছে। তারপরে একটা পিএইচডি কে কনভার্ট করার সময় আপনাকে প্রথম যেটা ভাগ করতে হবে সেটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত এটাকে কত ভাগে ভাগ করা যায়। এইটাকে আমরা যদি শুধু ব্যাকগ্রাউন্ড কালারের দিক দিয়ে চিন্তা করি তাহলে আমরা দেখব যে এখানে এক ভাগ, তারপরে হচ্ছে এইটাকে আরেক ভাগ ধরতে পারি এবং এইটাকে আরেক ভাগ ধরতে পারি, টোটাল 3টা ভাগ করতে পারি। তবে যে এইখানে এই যে পুরো ইয়েলো কালারের যে সেকশনটা আছে এইটার মধ্যে আবার 2টা ভাগ করতে হবে।
এই যে উপরের এই অংশটুকু একটা, এই যে উপরের অংশটা একটা, আরেকটা হচ্ছে এখানে একটা স্লাইডার দেখতে পাচ্ছি, এটা ইমেজ স্লাইডার না, তবে একটা স্লাইডার, তো এই স্লাইডারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা স্লাইড হবে। তারপরে হচ্ছে যে উপরে এই দুই ভাগ আমরা পাচ্ছি, এখানেও আমরা দুইটা ভাগ পাচ্ছি, যেমন এটা হচ্ছে সেকশনের একটা হেডিং, এটা আর একটা হচ্ছে যে কন্টেন্টগুলা, এটা একটা পুরোটা একটা সেকশন ধরে নিলাম, আর এটা হচ্ছে ফুটারে আবার দুই ভাগ, আমরা যদি হেডিংটাকে আলাদা নাও ধরি তাহলেও দুই ভাগ, এটা একটা আর এটা একটা। ঠিক আছে, সো আপনাকে এরকম ভাগ করে নিতে হবে টোটাল কয়টা আলাদা আলাদা পার্ট আছে। তো আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালারের দিক থেকে। প্রথমে একটা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এটা একটা, তারপরে হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি আরেকটা সেকশনে, এটা আরেকটা সেকশন, আরেকটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরেকটা সেকশন। তাহলে আমরা এভাবে তিনটা সেকশনে মেইনলি এটাকে ভাগ করে নিব, এরপর হচ্ছে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, ওকে, তো এখন পরবর্তী ব্যাপার কি, যে আমরা ভাগ করার পরের কাজটা কি? ভাগ করে ফেলার পরের কাজটা হচ্ছে আমাদের ইমেজগুলো নিতে হবে। তো ইমেজ কিভাবে নিতে হয় সেটা আমরা পরে দেখব। আরেকটা জিনিস একটু বলে নেই, আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি কি ফন্ট ব্যবহার করা হয়েছে এই পুরো পিএইচডিটার মধ্যে। কারণ আমরা আগেই বলেছি যে আমাদের ফন্ট কিন্তু কালেক্ট করে নিতে হবে, মানে ফন্ট যদি না নেই তাহলে কিন্তু হবে না। তো এই জন্য ফন্ট হচ্ছে যে আমাদেরকে জানতে হবে। তো আমি এখন প্রথমে দেখাবো কিভাবে ফন্ট জানতে হয়, মানে কোথায় কোন ফন্ট ব্যবহার করা হয়েছে। তো আমরা এইখানে কি ফন্ট ব্যবহার করছে সেটা আমাদের দরকার নাই, এটাকে দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে একটা লোগো, তাই এটা ইমেজ হিসেবে আসবে। কিন্তু এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে সেটা আমাদের দরকার। সো এই জন্য আমরা মুভ টুলে যাব, এখানে মুভ টুল থেকে এই যে এই যে একটা ইয়ে আছে, এই যে অটো সিলেক্ট, এটা আনচেক করা থাকলে এটাকে চেক করে দিব, আর এই জায়গা থেকে লেয়ার সিলেক্ট করে দিব। মুভ টুল, অটো সিলেক্ট, লেয়ার, এই তিনটা আপনাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ টুল হবে মুভ টুল, আর অপশনে অটো সিলেক্ট থাকবে, লেয়ার থাকবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা থাকলে কি হয়? এটা থাকলে আপনি যে লেয়ারের উপরে ক্লিক করবেন ওই লেয়ারটা সিলেক্ট হয়। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই লেয়ারটা সিলেক্ট হবে, আপনি যদি এটা চোখ বন্ধ করে দেন তাহলে দেখেন এটা নাই, আবার যদি খুলে দেন তাহলে দেখবেন আবার আছে। ঠিক একইভাবে আমরা যদি এই লেখাটার উপরে ক্লিক করি তাহলে এই লেয়ারটা সিলেক্ট হবে, এটা চোখটা যদি বন্ধ করে দেন তাহলে দেখেন নাই, আবার খুলে দিলে দেখবো আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের এই লেয়ারটা সিলেক্ট হয়েছে। এখন ফন্টের নাম কিভাবে জানবো? লেয়ারটা সিলেক্ট হওয়ার পরেই দেখেন এই লেয়ারটার এখানে টি লেখা, এই টি মানে হচ্ছে টাইপ টুল, তবে এটার নিচে আবার ইয়েলো কালারের একটা ওয়ার্নিং দেওয়া। এই টি এর উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনার কাছে একটা উইন্ডো আসবে। নর্মালি ডাবল ক্লিক করলে যে লেখাটা থাকে সেটা ব্লক হয়ে যায়, ঠিক আছে, ব্লক হয়ে যায় বলতে সিলেক্ট হয়ে যায়। তবে এখানে যখন ক্লিক করবেন তখন এটা সিলেক্ট না হয়ে আপনাকে বলবে দ্য ফলোয়িং ফন্টস আর মিসিং ফর টেক্সট লেয়ার হেডার, মানে যে এটা এই লেয়ারের নামটা দিছে হেডার, এই জন্য বলতেছে যে এটার ফন্টটা মিসিং আছে। আর ফন্টের নামটা এই যে এখানে দেওয়া আছে পিটি স্যান্স বোল্ড, মানে এটা হচ্ছে বোল্ড ফন্টটা, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, বাট ফন্টের নাম হচ্ছে পিটি স্যান্স। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং আপনি কি করবেন, আপনার নোটপ্যাডটা ওপেন করে সাথে সাথে এখানে টুকে ফেলবেন যে এটার নাম হচ্ছে পিটি সান্স। ওকে, ফন্টের নাম এবার চাইলে কেটে দিতে পারেন। নাম্বার 2, এবার প্যারাগ্রাফটার দিকে চেক করবেন, আবারও মুভ টুলে সিলেক্ট করতে হবে, এখানে অটো সিলেক্ট, লেয়ার, প্যারাগ্রাফে ক্লিক করলাম, দেখি এবার প্যারাগ্রাফটা ঠিক আছে কিনা, দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এবার ডাবল ক্লিক করেন। এখানেও বলতেছে যে আমাদের ওই ফন্ট মিসিং, আর ফন্টের নাম হচ্ছে পিটি সেন্স, এটা হচ্ছে রেগুলার, ফাইন, ফন্টের নাম কিন্তু পিটি সেন্স, এটা মনে রাখবেন। আচ্ছা, গেল। এবার আমরা পরের সেকশনটাতে যাই, এখানে গিয়ে দেখি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি চোখ বন্ধ করলে হ্যাঁ, আবার খুলে দিলে হ্যাঁ, ডাবল ক্লিক করলে আবারও দেখাচ্ছে পিটি সেন্স। এবার যদি পরেরটাতে যাই, এখানেও যদি ডাবল ক্লিক করি, এই যে দেখেন পিটি সেন্স। আমরা যদি এই প্যারাগ্রাফগুলো দেখি, ডাবল ক্লিক করি, দেখেন পিটি সেন্স। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, আমরা যদি এই সেকশন এগুলোও চেক করি তাহলে এগুলো সবগুলোই পিটি সেন্স হবে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের এই পুরো টেমপ্লেটটার মধ্যে একটা ফন্টই ব্যবহার করা হয়েছে, ফন্টের নাম হচ্ছে পিটি সেন্স, এটা মনে রাখবেন। তো আমাদের একটা বিষয় জানা হয়ে গেল। নাম্বার 2, এবার আমরা ইমেজ হচ্ছে কিভাবে সেভ করতে হয় সেটা দেখব। তো এখানে আমাদের এই সেকশনের মধ্যে ইমেজ কয়টা আছে? ইমেজ আমাদের একটাই, সেটা হচ্ছে শুধু লোগো, আর এগুলো তো আইকন, সো এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে না, আমরা শুধু লোগোটাকে কিভাবে নিতে হয় সেটা দেখব। আচ্ছা, লোগো নেয়ার জন্য লোগো লেয়ারটা সিলেক্ট করতে হবে। এখানে কোনটা লোগো লেয়ার? এখানে তো হাজার হাজার লেয়ার আছে, হাজার হাজার না হোক, শত শত লেয়ার আছে, কিন্তু এতগুলা লেয়ার থেকে আমরা কিভাবে খুঁজে বের করব?
এটা কোন লেয়ার, তাই না? এই জন্যই আমরা মূলত এই মুভ টুল অটো সিলেক্ট লেয়ারে সিলেক্ট করে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবো যে এই যে দেখতে পাচ্ছি যে আমাদের একটা লেয়ার সিলেক্ট হয়েছে, এটা চোখ বন্ধ করে দেখবো কোন লেয়ারটা সিলেক্ট হইলো। তো চোখ বন্ধ করার পরে দেখলাম টাইনি ওয়ান যেটা ছিল সেটা চলে গেল, আবার চোখ খুলে দিলে চলে আসতেছে। তার মানে বুঝলাম এইটুকু সিলেক্ট হয়েছে, বাট পাশেরটা কোনটা, পাশেরটা দেখি ওই যে উপরেরটা কিনা, বা এটার উপরে ক্লিক করেন, না ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, আবার একটু ক্লিক করেন, এইবার দেখি সিলেক্ট হয়েছে কিনা, চোখ বন্ধ করেন, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাকেও পাইলাম, আর এটার মধ্যে ক্লিক করলে এই যে এটাকেও, তার মানে এই লেয়ারটা আর এই লেয়ারটা আমরা এই দুইটাকে পাইলাম। হচ্ছে যে এই দুইটা মিলেই হচ্ছে আমাদের লোগোটা। এই যে দেখেন, খুলে দিলে এই, খুলে দিলে এই, তার মানে এই দুইটা লেয়ার। এখন আমরা চাই যে আমাদের একটা লেয়ার থাকবে, বাকি সবগুলা লেয়ার চলে যাবে, ঠিক আছে? বা এই যে দেখেন গ্রুপটা, লোগোর গ্রুপ, চোখ বন্ধ করে দিলে পুরো লোগোটা চলে যাচ্ছে, এটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে? তাহলে আমরা এখানে গ্রুপও পাচ্ছি যে এই দুইটা, এই যে এই লেয়ারটা আর এই লেয়ারটা হচ্ছে আমাদের লোগোর লেয়ার, আর দুইজনকে মিলে একটা গ্রুপ তৈরি করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম। এই যে দেখেন একটা গ্রুপ আসছে, লোগোর গ্রুপ। তা আপনি যদি এই লোগোর গ্রুপের চোখটা বন্ধ করে দেন তাহলে চলে যাবে, পুরো লোগোটাই চলে যাবে, আবার খুলে দিলে চলে আসবে। তা আমরা চাচ্ছি শুধুমাত্র এই গ্রুপটা থাকবে, বাকি সবার চোখ বন্ধ হয়ে যাবে, কারণ আমরা এখন চাচ্ছি শুধুমাত্র আমাদের এই ইমেজটাকে নিতে, এই লোগোটাকে নিতে, অন্য কোনো কিছু আমাদের এই মুহূর্তে দরকার নাই। তাই আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটার চোখ বন্ধ হচ্ছে, বাকি সব তো খোলা থাকতেছে, কিন্তু আমার দরকার এটা খোলা থাকবে, বাকি সব বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা করার জন্য কিবোর্ড থেকে অল্ট প্রেস করে তারপরে যার চোখের উপরে ক্লিক করবেন শুধু সে থাকবে, বাকি সবাই চলে যাবে, ঠিক আছে? তো আমাদের অন্য সবাই চলে গেল, শুধুমাত্র এটা আছে, ব্যাস। একটু খুঁজে বের করে নিতে হবে আর কি, যে কোন লেয়ারটা আমি চাচ্ছি। গেল। এবার এটাকে সেভ করব। তো সেভ করার জন্য আগে ট্রিম করতে হবে, কারণ দেখেন ডকুমেন্টের সাইজ কত বড়। আমরা গত ক্লাসে দেখছিলাম যে এরকম বেশি থাকলে এগুলোকে ট্রিম করে ফেলা যায়, তো আমরা এই ট্রান্সপারেন্ট অংশগুলোকে ট্রিম করে ফেলবো, ঠিক আছে? তা এই জন্য আমরা ইমেজ থেকে ট্রিম অপশনে যাব, তারপরে এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে ট্রান্সপারেন্ট পিক্সেলস এটা সিলেক্ট করব, টপ বটম লেফট রাইট এগুলো সিলেক্ট করব, দেন ওকে করে দিব। তাহলে দেখব সবকিছু ট্রিম হয়ে শুধু আমাদের লোগোর অংশটুকু আছে। এখন এইখানেও দেখতে পাচ্ছি এই পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, সো আমাদের অবশ্যই এটাকে পিএনজিতে সেভ করতে হবে। আর আমি গত ক্লাসে বলেছিলাম আমরা যে কোনো ছবি পিএনজিতে সেভ করব, তাহলে আর কোনো কি বলে ভেজাল থাকলো না। তা আমরা ফাইল থেকে সেভ ফর ওয়েবে যেতে পারি এখান থেকে, অথবা সেভ এস, আমরা সেভ ফর ওয়েবে যাচ্ছি। তারপরে এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে আমরা PNG24 সিলেক্ট করব, দেন আমরা এটাকে সেভ দিব। সেভ দিব কোথায়? আমাদের আজকের ফোল্ডারের মধ্যে। ফোল্ডারটা কোথায় আছে একটু খুঁজে বের করি। এই যে হচ্ছে ক্লাসরুম, দেন হচ্ছে ইএস, তারপর হচ্ছে এইটা, একটু ওয়েট করেন, হ্যাঁ যেখানে ছিলাম। তো আমরা এখান থেকে আমাদের ফোল্ডারটা খুঁজে বের করছি, আজকের ফোল্ডার হচ্ছে 19, আর এটার মধ্যে আমি একটা ইমেজ নামের ফোল্ডার রাখছি এখানে। এবার এটার একটা নাম দিয়ে দিব, সাপোজ এটার নাম দিলাম লোগো, দিয়ে সেভ করে দিলাম, তাহলে এটা সেভ হয়ে যাবে। এবার আমরা ঠিক আগের জায়গায় ফিরে যাব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড যদি প্রেস করেন, একবার দুইবার করলে, মানে জেড করলে শুধুমাত্র এই যে পি এই পর্যন্ত আসবে, যে ইয়ে পর্যন্ত, কিন্তু চোখগুলো কিন্তু আর খোলা হবে না। তো তখন কি করবেন? চোখ খুলে দিতে, চোখ খুলে দেওয়ার জন্য যে হিস্টোরিতে চলে যাবেন, এখানে একটা হিস্টোরি বলে একটা বাটন আছে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, অথবা এটা যদি না থাকে তাহলে এই যে উইন্ডোতে ক্লিক করার পরে দেখবেন এখানে হিস্ট্রি আছে, এখানে ক্লিক করলেও চলে আসবে, ঠিক আছে? ওকে, দেন একদম উপরে চলে যাবেন, এই উপরের এটার উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করা মানে আমরা যখন যেমন ভাবে ওপেন করেছিলাম এই ডকুমেন্টটাকে ওই জায়গায় ফিরে যাওয়া। ক্লিক করলাম, দেখেন একদম আগের জায়গায় ফিরে আসলাম, ঠিক আছে? তো আমাদের ইমেজটা সেভ হয়েছে কিনা দেখে আসি। এই যে ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি, হ্যাঁ আমাদের এটা সেভ হয়ে গেছে, সো আমাদের এই অংশটা ডান। এবার আমাদের করণীয় কি? এবার আমাদের করণীয় হচ্ছে আমরা দেখব পরের সেকশনে কোনো ইমেজ আছে কিনা। পরের সেকশনে দেখতে পাচ্ছি একটা ইমেজ আছে, কোনটা? এই যে মোবাইলের এই অংশটুকু, সো এই ইমেজটা আমাদের দরকার। তো এটার জন্য আমরা কি করব? এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি একটা লেয়ার সিলেক্ট হয়েছে, এটা চোখ বন্ধ করে দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিক আছে, তার মানে আমাদের এটা ওকে, ঠিক আছে? তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এইটাকে রেখে বাকি সবার চোখ বন্ধ করে দিব। তা আমি যদি অল্ট প্রেস করে এখানে চোখের মধ্যে বন্ধ করি তাহলে দেখেন সবাই চলে গেছে,
কিন্তু এইটার মাঝখানে যে সাদা অংশ ছিল সেটা তো নাই, এখন তার মোবাইলটা দেখতে মোবাইলের মতো লাগতেছে না। তাই আপনি কি করতে পারেন, আবার হিস্ট্রি থেকে আগের জায়গায় ফিরে আসতে পারেন। এখন বুঝতে হবে সাদা এই লেয়ারটা কোনটা। তো এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এইখানে একটা লেয়ার আসছে, চোখ বন্ধ করেন। হ্যাঁ, বুঝতে পারছি যে এই সাদা লেয়ারটা পাইছি, খুলে দেন। এটা হচ্ছে আমাদের সাদা কালারের লেয়ারটা। আর এই লেয়ারটা কোনটা, এই যে কালোর যে ইয়াটা, এটা ক্লিক করেন, এই যে নিচেরটাই। তো ক্লিক করে দেখেন, হ্যাঁ ঠিক আছে, তার মানে এই লেয়ার আর এই লেয়ার, এই দুইটা লেয়ার নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, তো আমরা এইখানে আবার এই দুইটাকে দেখতে পাচ্তেছি একটা গ্রুপে আছে। আচ্ছা, গ্রুপে সবসময় যে থাকবে বা সব ডিজাইনাররা যে এরকম গ্রুপ করেই রাখবে আপনার জন্য, এটা কিন্তু নাও হইতে পারে। তো আপনি লেয়ারটা সিলেক্ট করে দেখবেন কোন দুইটা লেয়ার আপনার দরকার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি দেখেন যে ওই দুইটা একটা সেম গ্রুপের মধ্যেই আছে, এই দুইজনই, অন্য কেউ নাই, তাহলে আপনি গ্রুপকে নিয়ে কাজ করতে পারেন। আর যদি এমন হয় যে না, গ্রুপের মধ্যে নাই বা এই গ্রুপে আরো কয়েকজন আছে, তখন কিন্তু চোখ বন্ধ করলে আরো কয়েকজন থাকলে সেগুলোও চলে যাবে। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা লেয়ারকে খুঁজে বের করব আগে। আচ্ছা, তো আমরা দেখলাম যে এইটা একটা লেয়ার, এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারেরটা, আর এটা হচ্ছে আমাদের ওই ব্ল্যাক কালারের যেই চারপাশে যেই ইয়াটা আছে, এই যে এটা এটা। তো আমরা কি করব, এই দুইটার যে কোনো একটাকে রেখে বাকি সবার চোখ বন্ধ করে দিব। আমাদের লেয়ার তো দুইটা পাইছি, এবার আমরা চাচ্ছি এই দুইটার একটাকে রেখে বাকি সবার চোখ বন্ধ করে দিব। এটা কিভাবে করে, অল্ট প্রেস করে ক্লিক করতে হয়। সবাই চলে গেল, এবার শুধু আরেকজনের চোখটা খুলে দিব। কোনটা, সাদাটা, এই যে উপরেই তো সাদাটা, খুলে দেন, চলে আসছে। সো আমরা আমাদের ফোনটা পেয়ে গেলাম। এবার এই ফোনটাকে আমরা সেভ করব। ইমেজ থেকে ট্রিমে যাব, দেন ওকে করে দিব। ট্রিম করা শেষ, এবার এটাকে সেভ করেন। ফাইল থেকে সেভ ফর ওয়েব, দেন এখানে PNG 24 টা আগেই সিলেক্ট করা ছিল, দেন আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। এবার এটার একটা নাম দিয়ে দেন, কি নাম দিবেন, সাপোজ দিলাম ফোন। ঠিক আছে, দিয়ে সেভ করে দিলাম, হয়ে গেল। হিস্ট্রি থেকে এই আবার ঠিক আগের জায়গায় ক্লিক করে আগের আমরা ইয়েতে চলে আসলাম। তো আমাদের যেই দুইটা ইমেজ নেওয়া দরকার ছিল, এইখান থেকে একটা আর এই সেকশন থেকে একটা, আর এই মোবাইলের মাঝখানে আবার লোগো আছে, লোগোটা একবার নেওয়াই হয়েছে, তাই আর কিছু করতে হবে না। নিচের সেকশনে কোনো ইমেজ নাই, সো আমাদের আর ইমেজ লাগবে না। তো ইমেজ কিভাবে নিতে হয় সেটা আমরা দেখে ফেললাম। এরকম একটা পিএইচডিতে আপনার যতগুলো ইমেজ থাকবে সবগুলো ইমেজের লেয়ারকে চিহ্নিত করে আপনাকে এইভাবে ইমেজগুলো নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমরা ইমেজ নিয়ে নিলাম। এবার আমাদের কাজ করার পালা। ইমেজ কি, ইমেজ নেওয়া হয়ে গেছে এবং ফন্টের নাম আমাদের জানা হয়ে গেছে। সো এখন আর আমাদের কোনো ঝামেলা নাই, এবার আমরা কাজ করা শুরু করতে পারবো। তো আমরা আমাদের কোড এডিটর ওপেন করে নিচ্ছি, অ্যান্ড দেন আমাদের যে আজকের ফোল্ডার ক্লাস 19, এটাকে আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এবার আমরা এখানে কাজ করব। তো আমরা প্রথমে index.html এ চলে আসছি। এখানে একটু গোছানো ওয়েতে কাজ করতে হবে আজকে, প্রথমবারের মতো যেহেতু আমরা একটা PHP to HTML নিয়ে কাজ করতেছি। ফার্স্ট অফ অল আমাদের একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা আপনি আপনার মতো দিতে পারেন, যেহেতু আমাদের ইয়ের একটা নাম আছে তাই আমরা এই নামটাই এখানে ব্যবহার করে দিলাম। আচ্ছা, দেন আমরা একটা মেটা ট্যাগ ব্যবহার করব, আপনারা সবাই জানেন। এরপর আমরা আরো একটা মেটা ট্যাগ ব্যবহার করব, নেম ইকুয়াল টু ভিউপোর্ট, কন্টেন্ট ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, কমা দিয়ে লিখতে হবে ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1। ঠিক আছে, সো আমাদের মোটামুটি এটাও নেওয়া হয়ে গেল। এবার আমরা আরো কি কি নিব, এবার আমরা নিব হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস। তো এখানে আগে একটা কমেন্ট করেন, এখানে লেখেন বুটস্ট্র্যাপ সিএসএস, এটার নিচে আমরা বুটস্ট্র্যাপের সিএসএস রাখবো। আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমাদের মেইন সিএসএস, আর এটার নিচে আমরা আমাদের মেইন সিএসএসটাকে রাখবো। ওকে ফাইন। আচ্ছা, এরপরে মেইন সিএসএস এর পরে আরো একটা নিব। আচ্ছা, এটা পরে নিয়ে আসতেছি, আগে বুটস্ট্র্যাপটা নিয়ে আসি। তো আমরা এখান থেকে লিখব getbootstrap.com, এই ওয়েবসাইটটাতে চলে যাব যেহেতু আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব। দেন গেট স্টার্টেড, দেন সিএসএসটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। সো আমাদের বুটস্ট্র্যাপ নেওয়া হয়ে গেল। এবার মেইন সিএসএস ফাইল লিংক আপ করেন। এখানে লিংক নামের একটা ট্যাগ নিয়ে আমরা বলে দিলাম মেইন সিএসএস ফাইলটার নাম হচ্ছে style.css, যেটা পাশেই আছে, এটা আমাদের দরকার নাই, গেল। এরপরে আমরা আরো একটা সিএসএস ফাইল এবার তৈরি করব আমাদের এই ফোল্ডারের মধ্যে। এখানে আমরা একটা ফোল্ডার নিলাম যার নাম দিলাম সিএসএস, আর এই জায়গায় নতুন একটা ফাইল ক্রিয়েট করব যেটার নাম দিলাম responsive.css। এই ফাইলটার মধ্যে আমরা রেসপন্সিভ নিয়ে কাজ করব শুধু। ঠিক আছে, ওকে। সো আমাদের এই অংশটুকুও হয়ে গেল।
এখন আমাদের কাজ হবে এইটাকে জাস্ট কপি করা আর এইখানে বলা css/responsive.css সিএসএস স্ল্যাশ কেন দিলাম কারণ এই ফাইলটা সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, এইটুকু আপনাদের সবারই জানার কথা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিএসএস ফাইল লিংক আপ করানো হয়ে গেল। এবার আমাদের প্রয়োজন পড়বে ফন্ট অসাম। তো ফন্ট অসামের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি সিএসএস দরকার পড়ে ফন্ট অসামের তাহলে তো যে bizarionline.com থেকে সিএসএসটা পেয়েই যাবেন, আর যদি জেএস দরকার পড়ে তাহলে আপনি অ্যাকাউন্ট করে তারপরে করে নেবেন। তো আমরা এখান থেকে fontosam.com এ চলে যাচ্ছি। fontosam.com এ যাওয়ার পরে এখান থেকে আমি সাইন ইন করি। ওকে, আমি সাইন ইন করে নিলাম। দেন আমি স্টার্টে যাব। স্টার্টে যাওয়ার পরে আমার অলরেডি কিট আছে, এই যে এটা, এখানে ক্লিক করব। দেন আমি আমার কিটটাকে কপি করে নিব। এই হচ্ছে আমার কিট। কোথায়? এখানে আবার ক্লিক করতে হবে মনে হয়। কি হলো? আমার কিট কই? আরো নিচে নাকি? আচ্ছা, ব্যাক করেন, এটার মধ্যে যান, ভিউ কিটে যান। এই হচ্ছে ভিউ কিট। দেন এটার মধ্যে ক্লিক করেন। এইবার পাওয়া গেছে। এই যে আমার কিট, এখানে কপি কিটে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন এটা বডির মধ্যে আমরা পেস্ট করে দিব। সো এখানে এসে আগে লেখেন ফন্ট অসাম, দেন এখানে পেস্ট করে দেন। সো আমার কিট নেওয়া হয়ে গেল। ফন্ট অসামের আইকন এখন আমরা ব্যবহার করতে পারবো, মানে যা যা লাগতেছে সেগুলো আগে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা স্লাইডার হবে, তার মানে বুটস্ট্র্যাপের স্লাইডারটাও আমাদের ব্যবহার করতে হবে। তাই বুটস্ট্র্যাপের জেএসটাও আমরা এখানে নিয়ে নিই। তো আমরা এখানে লিখি বুটস্ট্র্যাপ জেএস। তো এটার নিচে আমরা বুটস্ট্র্যাপের জেএসটাকে কপি করে নিয়ে আসবো। এই যে বুটস্ট্র্যাপের জেএস, ক্লিক করলাম, কপি হয়ে গেল, দেন পেস্ট করে দিলাম। সো এই হচ্ছে মোটামুটি আমাদের যা যা নেওয়া দরকার, মোটামুটি সব নেওয়া হয়েছে। আরেকটা জিনিস বাকি আছে, সেটাতে একটু পরে আসবো। সেটা হচ্ছে আমাদের ফন্ট, যে ফন্টটা নিয়ে আমরা কাজ করব আজকে। এই যে ফন্টের নাম, ঠিক আছে, এটা নিয়ে আমরা কাজ করব। তো এটা একটু পরে আসতেছি। এই পর্যন্ত আমাদের লিংক আপ করা শেষ। এবার আমরা কাজ করব। কাজ করার জন্য আমাদের এইখান থেকে শুরু করতে হবে। এইখান থেকে কিভাবে শুরু করব? তো আমরা আগেই বলছি, প্রথমে আগে অবজার্ভ করবেন পুরোটাকে খুব ভালো মতো, কি কি আছে, কিভাবে আপনি করবেন, একটা প্ল্যান আগে রেডি করে নেবেন। তো আমরা প্রথমে একটা সেকশন করব, তারপর আমরা আরেকটা সেকশন করব, এভাবে একবারে সবগুলো করতে যাব না, তখন এলোমেলো হয়ে যাবে প্রথম অবস্থায়। এই জন্য আমরা আগে কি করলাম, পুরোটা জুড়ে হচ্ছে কি বলে, এই পুরো সেকশনটা আগে করে নিব। তো এই জন্য এই সেকশনটাকে দুই ভাগ করতে পারি আমরা। এখানে দেখতে পাচ্ছি যে উপরে একটা সেকশন, নিচে একটা সেকশন, ঠিক আছে। উপরের যে সেকশনটা আছে, এই সেকশনটার নাম আমরা দিতে পারি হেডার টপ, আর এটাকে দিতে পারি হেডার বটম, আর পুরোটার নাম দিতে পারি হেডার, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমেই একটা ট্যাগ নিয়ে নিব যার নাম হচ্ছে হেডার। যদি চান এটার একটা ক্লাস দিতে পারেন, আর না চাইলে নাই, কারণ হেডার ট্যাগ একবারই থাকে। সো এখানে ক্লাস না দিলেও কোনো সমস্যা নাই। তো হেডার এরিয়া নামের একটা ক্লাস দিয়ে দিলাম। এরপর আমরা একটা ডিভ নিব, এই ডিভের একটা ক্লাস দিব, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস যার নাম হচ্ছে কন্টেইনার। ওকে, এবার কন্টেইনার কেন দিলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে বাম পাশে ডান পাশে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা, এই জন্য আমরা কন্টেইনার ব্যবহার করলাম। এবার আমাদের কাজ হবে এই অংশটুকু নিয়ে, ঠিক আছে। আমরা এই অংশটুকু নিয়ে পরে কাজ করব, আগে এটা নিয়ে কাজ করব। তো এই সেকশনটার নাম আমরা দিয়েছিলাম কি, আপনার হেডার টপ। সো এখানে একটা ডিভ ট্যাগ নেন এবং এটার একটা ক্লাস দেন, নাম দেন হচ্ছে হেডার টপ। এবার এখানে আপনার টপে আপনি কি কি রাখবেন সেটা রাখেন। তো হেডার টপ কিভাবে রাখবেন সেটা একটু বুঝেন। দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু প্রথমে পুরো সেকশনের নাম দিলাম হেডার, তারপরে আমরা দুই পাশে প্যাডিং রাখার জন্য দিলাম কন্টেইনার, এরপর আমরা একটা ডিভ নিলাম যার নাম দিলাম হচ্ছে হেডার টপ, এটা হচ্ছে উপরের অংশ। এবার হেডার টপের কন্টেন্টগুলোকে কিভাবে সাজাবেন, হেডার টপের মধ্যে তিনটা জিনিস আছে পাশাপাশি। সো যখনই দেখবো পাশাপাশি কিছু, তখনই আমাদের গ্রিড সিস্টেম ফলো করতে হবে বুটস্ট্র্যাপের, ঠিক আছে। তো আমরা এইখানে দেখেন এই যে টেমপ্লেটটা যে ডিজাইন করেছে সে গ্রিড ধরেই করেছে, 12 গ্রিড। সো আপনি এইটার চোখটা বন্ধ করা আছে, খুলে দিবেন। খুলে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে টোটাল 12টা গ্রিড দেখা যাচ্ছে।
এখানে প্রথমটা দেখেন একটার মধ্যে আছে, এখানে এরপরে একটা দুইটা তিনটা চারটা ফাঁকা, এরপরে দেখেন লোগোটা আছে দুইটার মধ্যে একটা দুইটা, ঠিক আছে। আর এই পাশে আবার এক দুই তিন, এখানে তিনটা ফাঁকা, আর এইখানে এই সোশ্যাল আইকনগুলো আছে দুইটার মধ্যে। ভালো কথা। তো একটা জিনিস দেখেন, লোগোটা কিন্তু আছে দুইটার মধ্যে, তার ডান পাশে এক দুই তিন চার পাঁচ, আবার বাম পাশে এক দুই তিন চার পাঁচ। তার মানে লোগোটা মাঝখানে আছে, দেখেই বোঝা যাচ্ছে যে লোগোটা মাঝখানে আছে। তো লোগোটা দুই মাঝখানে দুইটা গ্রিড নিয়ে আছে, আর বাকি ডানার বামে পাঁচটা পাঁচটা করে আছে। আচ্ছা, তো আমরা লোগোকে দিব 2, এই বাম পাশেরটাকে দিব 5, আর এই ডান পাশেরটাকে দিব 5, ঠিক আছে। এরপরে আমরা এটাকে ডান পাশে পাঠিয়ে দিব, এই 5টার মধ্যেই থাকবে সোশ্যাল আইকন, কিন্তু এই বাম পাশ থেকে না রেখে এই পুরো জিনিসটাকে ডানে পাঠিয়ে দিব, তাহলে এটা ডান দিকে চলে যাবে। আর এটা তো নরমালি বাম দিকেই আছে, বাম দিকে থাকবে। এবার আমরা এটা চোখটা আবার বন্ধ করে দিই, ওকে, ক্লিন দেখার জন্য আর কি। সো এখন আমাদের তাহলে গ্রিড নিয়ে কাজ করতে হবে। লোগো থাকবে 2 এর মধ্যে, আর বাকি দুইজন পাঁচটা পাঁচটার মধ্যে থাকবে। এই আইকনটা ব্যবহার করা হয়েছে কিসের জন্য? এই আইকনটা ব্যবহার করা হয়েছে মূলত মেনুর জন্য। এখানে ক্লিক করলে মেনু আসবে, আর এইগুলো তো সোশ্যাল আইকন দেখেই বুঝতে পারতেছেন। তো এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ডিভ নিব, এই ডিভের একটা ক্লাস দিব, ক্লাসের নাম দিব রো। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমরা আগেও কাজ করেছি। এরপর আমরা আবার একটা ডিভ নিব, এই ডিভের একটা ক্লাস দিব, নাম দিলাম কল LG5, ঠিক আছে। এবার এইটার ভিতরে আমরা হচ্ছে আমাদের কন্টেন্ট রাখবো। তো কি কন্টেন্ট? কন্টেন্ট হচ্ছে মেনুর আইকন। সো আমরা এখানে আরেকটা এক্সট্রা ডিভ নিলাম, যার একটা ক্লাস দিব মেনু আইকন, ঠিক আছে। এইটা আমাদের ক্লাস মেনু আইকন, ঠিক আছে। এখানে আমরা আমাদের আইকনটাকে রাখবো। এই ডিভটাকে ধরে আমরা আমাদের আইকনটাকে পরে ডিজাইন করতে পারবো। তবে এই পুরো ডিভটা আছে কার মধ্যে? কল LG5 এর মধ্যে। আমি আবার দেখাই, আমরা কল LG5 নিয়েছি কেন? কারণ আমরা বাম পাশেরটাকে 5টা ভাগের মধ্যে রাখবো, এরপরে 2, এরপরে আবার 5, এভাবে আমরা টোটাল কয়টা ডিভ নিব? 3টা। এই সরি, কন্ট্রোল, আচ্ছা এখানে রাখি, কন্ট্রোল শিফট ডি ডি, টোটাল 3টা আসবে, মাঝখানেটা হবে 2, প্রথমটা 5, তারপরটা 2, তারপরটা 5, 5 2 5, তাহলে টোটাল 12, ঠিক আছে। তো প্রথমটার মধ্যেই আমরা কি রাখবো? আমাদের মেনুর আইকন রাখবো। সো এখানে আমরা একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম মেনু আইকন। এবার এখানে আইকনটাকে নিয়ে আসেন। আইকন আমরা কোথায় পাবো? ফন্টোসামে। তো আমরা ফন্টোসামে এসে এখানে সার্চ করি বার্স লিখে, এই আইকনটার নাম হচ্ছে বার্স। বার্স লিখে সার্চ করেন, এটা চলে আসুক। এই যে এখানে ক্লিক করেন, দেন ক্লিক করেন, এরপর এখানে পেস্ট করে দেন। সো আমাদের ডিভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা আইকন আসছে। এখন আমরা আমাদের এই যে ফাইলটা, এটাকে এখন আমরা রান করি। রান করার পরে আমরা দেখব যে এটা আসছে, এই যে এখানে আইকনটা আসছে, ফাইন। তাহলে আমাদের এই যে কল LG5 প্রথমটা, সেটার কাজ শেষ। এবার কই যাব? কল LG2 এর মধ্যে, এটার ভিতরে এসে আমরা এখন আমাদের পরের ডিভটা নিব। এই ডিভের নাম হচ্ছে লোগো। সো আমরা এটার নাম দিলাম লোগো। লোগোটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে হয়, আপনারা আগে থেকেই জানেন। এখানে একটা IMG ট্যাগ নিয়ে নিলাম, দেন আমরা বলবো images/logo.png। সো আমরা এটার নাম দিলাম logo.png। অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করেন, এখানে জাস্ট লিখে রাখেন tiny1, ঠিক আছে। সেভ করলাম এন্ড দেন ব্রাউজারে রিলোড করলাম, দেখতে পাচ্ছি এই যে আমাদের ইমেজও চলে আসছে। তারপরের বিষয় কল LG5, আবার এটার মধ্যে আমাদের সোশ্যাল আইকনগুলো থাকবে, তাই আমরা এটার ভিতরে এসে আবার একটা ডিভ নিব। এই ডিভের একটা নিজেদের ক্লাস দিব, নাম দিলাম সোশ্যাল আইকনস। এবার এখানে আমরা সোশ্যাল আইকনগুলোকে নিয়ে আসবো ইভেল এলআই এর মাধ্যমে। সো আমরা এখানে একটা ইভেল নিলাম, তার ভিতরে এলআই, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। যেহেতু ক্লিক করলে সোশ্যাল মিডিয়াতে যাবে, তাই আমরা অ্যাঙ্কর ট্যাগ এখানে ব্যবহার করে দিলাম। এখন এখানে আপনি এক এক করে সোশ্যাল আইকনগুলো নিয়ে আসেন। কি কি আছে? ফেসবুক, টুইটার, গুগল প্লাস। এখন গুগল প্লাস ব্যবহার হয় না, তাই এটা বাদ দিয়ে দেন, অন্য একটা কিছু রাখেন এটার পরিবর্তে। লিঙ্কডইন রাখতে পারেন, ইনস্টাগ্রাম রাখতে পারেন, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে প্রথমে ফেসবুক লিখে সার্চ করি। তো ফেসবুক লিখে সার্চ করার পরে ফেসবুকটা আসুক, আমরা দেখতে পাচ্ছি ফেসবুক আসছে, যে এটা নিব আমরা। এটার উপরে ক্লিক করলাম,
দেন এই যে এখানে ক্লিক করে কপি করে নিলাম। এবার আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার যদি আমরা সেভ করি আর আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি, তাহলে আমরা দেখব যে আমাদের এখানে এই যে ফেসবুকের আইকনটা চলে আসছে। তো আমাদের এই কাজটুকু হয়ে গেল। এরপরে আমাদের দরকার আরো 3টা। তো কন্ট্রোল শিফট ডি ডি ডি, আমরা 4টা নিয়ে নিলাম। ফেসবুকের পরিবর্তে এখানে লিখে দিলাম হচ্ছে টুইটার, তারপরে নাম দিলাম হচ্ছে ইনস্টাগ্রাম, আর এটার নাম দিলাম হচ্ছে পিন্টারেস্ট। মানে সার্চ করে আর বের করলাম না, শুধু নামগুলো পরিবর্তন করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এগুলো সব কিছু চলে আসছে। কাজ শেষ। এবার আমরা এইটাকে ডান পাশে পাঠাবো। তো বুটস্ট্র্যাপের ক্লাস দিয়েও পাঠাইতে পারেন, আবার চাইলে আপনি নিজেও করতে পারেন। তো আমরা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে চাইলে পাঠাইতেই পারি। আচ্ছা, মূলত আমাদেরকে প্রথমে কি করতে হবে, ইউএলকে বলতে হবে যে তোমার লিস্ট স্টাইলগুলো নান হবে, এই যেগুলো যেন না থাকে। তারপরে ডিসপ্লে ফ্লেক্স করে পাশাপাশি নিয়ে আসতে হবে, তাই না? ইউএলকে ডিসপ্লে ফ্লেক্স করলে এলআইগুলো পাশাপাশি আসবে। তো আমরা এই দুইটা কাজ একটা ক্লাসের মাধ্যমে করতে পারি। তো আমরা একটা ক্লাস নিচ্ছি, এই ক্লাসের নাম দিব হচ্ছে ন্যাভ। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। এটা ব্যবহার করার সাথে সাথে এটা ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে আর লিস্ট স্টাইল নান হয়ে যাবে। সো দেখেন এই যে হয়ে গেছে। আর এই পুরো জিনিসটাকে যেহেতু ফ্লেক্স করা হয়েছে, তাহলে আমরা এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে মাঝখানে আনতে পারি, আবার ফ্লেক্স এন্ড করে শেষেও নিয়ে যেতে পারি, তাই না? তো আমরা বুটস্ট্র্যাপের একটা ক্লাস ব্যবহার করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট এন্ড। এটা যদি ব্যবহার করি তাহলে একদম ডান পাশে চলে যাবে। সো আমরা এখানে দেখব যে আমাদের এগুলো ডান পাশে চলে গেছে। তো আমাদের মোটামুটি যেগুলো যেই পাশে থাকার কথা সেগুলো কিন্তু আমরা সেই পাশে নিয়ে চলে গেছি। এবার আমরা খানিকটা সিএসএস করব। আপাতত আমাদের হেডার টপ এই যে এখানে শুরু হইলো আর এই জায়গাটা এসে শেষ হইলো। চাইলে এখানে ছোট্ট করে একটা কমেন্ট করে রাখতে পারেন যে আপনার হেডার টপ এন্ড এখানে, ঠিক আছে? এবার চলে যান সিএসএস এ। সিএসএস এ যাওয়ার পরে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার সিএসএস এ কমেন্ট করবেন। কমেন্ট কিভাবে, কেন? প্রথমত হচ্ছে এই যে সেকশনগুলো, যেমন এটা একটা আলাদা সেকশন, এটা একটা আলাদা সেকশন, এই সেকশনগুলোর সিএসএস গুলো আলাদা আলাদা পার্ট করে রাখবেন যেন পরবর্তীতে বুঝতে সুবিধা হয় কোথায় কোনটা আছে। এই জন্য আমরা একটা কমেন্ট করব, প্রথমে রাখবো একটা হেডার সেকশন, ঠিক আছে? তো আমরা কমেন্ট কিভাবে করে চলেন দেখি। আর সেটা তো অবশ্যই আপনারা জানেনই। এখানে আমরা একটু ভালো করে কমেন্ট করি, সুন্দর যেন দেখায়, মানে চোখে যেন পড়ে, এই হচ্ছে বিষয়। তো এখানে অনেক কিছু আমি লিখতেছি কমেন্টে। এই হচ্ছে কমেন্ট মূলত। এখানে আমরা লিখলাম হেডার সিএসএস, জাস্ট এইভাবে লিখে রাখলাম হেডার সিএসএস। এইটার নিচে যা কিছু থাকবে সব হেডারের সিএসএস। আচ্ছা, হেডারের সিএসএস ছাড়াও আমাদের ধরেন এইটার কিছু সিএসএস সব এটার নিচে থাকবে, আবার এটার জন্য আরেকটা কমেন্ট করব, সেগুলো হচ্ছে ওইটার নিচে থাকবে। যেমন ওইটার নাম কি, এটার নাম কি দেখেন তো, ফিচার, ধরেন ফিচার সিএসএস, ঠিক আছে? তখন আমরা আরেকটা কমেন্ট করব, এখানে তখন আমরা নাম দিব হচ্ছে ফিচার সিএসএস, অর্থাৎ এইটার নিচে সব সিএসএস গুলো থাকবে ফিচার, ঠিক আছে? এইরকম। কারণ আরেকটা থাকবে সেটা হচ্ছে কমন, অর্থাৎ সকল ইয়ের জন্য কমন থাকবে, সব সেকশনের জন্য। যেমন ধরেন প্যারাগ্রাফের ফন্ট সাইজ, এখানে যে ফন্ট সাইজ এখানেও সেম ফন্ট সাইজ, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কি আমরা প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করতে যাব? একবারেই করে ফেলতে পারি কিছু কমন সিএসএস, ঠিক আছে? এই জন্য আমরা এই জায়গাটার মধ্যে লিখে রাখতে পারি কমন কিংবা জেনারেল সিএসএস, ঠিক আছে? এইভাবে আমাদের টোটাল 3টা পার্ট। তো আমরা কমনের আন্ডারে কিছু কাজ করব, হেডারের আন্ডারে হেডারের সিএসএস, আর এটার নিচে আমরা ফিচার এটার সিএসএস রাখবো। তো আমরা আমাদের সিএসএস এর এই কমেন্টগুলো করে রাখলাম যেন পরবর্তীতে বুঝতে কোথাও কোনো অসুবিধা না হয়। ঠিক একইভাবে শুধুমাত্র আমরা যে এখানে এগুলাই করব এমন না, আপনি এগুলো আপনার এইখানেও করতে পারেন। এই যে এখানে যেমন এখানে হেডার এরিয়া শুরু হয়েছে, কিন্তু এখানে তো ওইভাবে এইভাবে কমেন্ট করলে চলবে না, তাই না? আচ্ছা, আমরা ঠিক করতেছি, সমস্যা নেই। এই জায়গায় কিভাবে কমেন্ট করতে হয় আপনারা সবাই জানেন যে HTML এ কমেন্ট করার নিয়ম হচ্ছে এইভাবে, আর শেষ করার নিয়ম হচ্ছে এইভাবে। তাহলে এই যে এটা হচ্ছে আপনার ইয়ে। সো এইখানে আপনি কি লিখবেন, এখানে লেখেন হেডার এরিয়া, ঠিক আছে? সো এভাবে লিখে রাখলেন হেডার এরিয়া। আচ্ছা, এভাবে আপনার হেডার এরিয়ার পরে আরেকটা কোনটা আসবে সেটা দেন, এভাবে জাস্ট আপনি কমেন্ট করে রাখেন, ঠিক আছে? ভালো করে কমেন্ট করেন যেন দেখে চোখে পড়ে যাচ্ছে এই জায়গায় আমাদের হেডার এরিয়া, এরপর আরেকটা নিব, সেটা সেখানে আরেকটা ইয়ে রাখবো। এভাবে কমেন্ট করে রাখাটা বেটার। এরপরে যে কাজটা করে ফেলবো, এবার ফন্টে চলে যাব, অর্থাৎ আমাদের
কি বলে গুগল ফন্টে, সেখানে লেখেন fonts.google.com। তো আমাদের ফন্টের নাম ছিল পিটি সেন্স, তাই না? এইটা আমরা এখানে এখন সার্চ করতে পারি। তো এখানে এসে লেখেন পিটি, এই যে চলে আসছে। এবার এটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে রেগুলার কোনটা, এই যে রেগুলার এটাই নেই, আর বোল্ড যেখানে সেখানে আমরা ফন্ট ওয়েট বোল্ড করে দিব। ইম্পোর্টে ক্লিক করলাম, দেন আমরা এই অংশটুকুকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিব, আর এইখানে এসে আমরা পেস্ট করে দিব। সো এটা হয়ে গেল। এরপরে যে বিষয় থাকবে সেটা হচ্ছে আমরা আমাদের কি বলে এখানে একটা জিনিস চেক করে দেখি। ধরেন এখানে আমরা একটা H1 ট্যাগ নিলাম, এখানে লিখলাম tiny1, সেভ করলাম। তো ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এখানে একটা রিলোড করি, দেখতে পাচ্ছি যে আসছে। এটাকে এখন আমরা একটু চেঞ্জ করে দিব। কিভাবে? আমরা সাপোজ এখানে একটা H1 ট্যাগ নিলাম, নিয়ে এই যে আমাদের এইখান থেকে এই যে ফন্ট কপি করলাম, ফন্ট ফ্যামিলি, আর এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? সো ব্রাউজারে গিয়ে আমরা এখানে একটা রিলোড করে দেখলাম যে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তবে H1 কে না দিয়ে আমরা দিব হচ্ছে বডি ট্যাগকে। এখানে বডি ট্যাগকে কল করে দিয়ে দিলাম। কেন দিলাম এটা? কারণ বডি ট্যাগের মধ্যেই হচ্ছে যে আমাদের কি বলে এটা, আরে বডি ট্যাগের মধ্যে সবগুলোই ফন্টস ফ্যামিলি সেম, এই জন্য আমরা এটাই ব্যবহার করে দিলাম একবারে, কোনো কাজ নাই। ঠিক আছে? ডাইরেক্ট অ্যাকশন। আচ্ছা, তো এইভাবে আমরা মোটামুটি সব কিছু নিয়ে নিলাম। এটাকে ফেলে দেন, এটা জাস্ট আমরা দেখানোর জন্য নিছিলাম। আমাদের এই অংশটুকু নিয়ে এখন আমরা কাজ করব। তো প্রথমত আপনার এখানে এগুলো, এই বডি ট্যাগটাকে যে কল করলাম, এটা কিন্তু কমন সিএসএস এর মধ্যে পড়ে। ঠিক আছে? এরকম আরেকটা নেন, যেমন আইএমজি ট্যাগ নিলেন, এটার একটা ম্যাক্সিমাম উইথ দিয়ে রাখেন 100%, আর একটা হাইট দিয়ে রাখেন অটো। তাহলে কি হবে, আমাদের যতগুলা আসবে, ইমেজ আসবে, সবার একটা উইথ সেট হয়ে গেল, ম্যাক্সিমাম উইথ 100%। এখন আর আমাদের কোনো ইমেজ দিয়ে কোনো ঝামেলা টামেলা করতে হবে না, সব ইজিলি কাজ করবে। ঠিক আছে? এরকম আরো যদি কিছু কমন বিষয় থাকে যেগুলো কমন ভাবে দিতে চান, সেগুলো এই কমন সিএসএস এইটার আন্ডারে রাখবেন। ঠিক আছে? আর হেডারের জন্য এখানে আমরা কাজ করব। তো হেডারের জন্য কাজ করার জন্য আপনি এই হেডার এরিয়াকে কল করতে পারেন, কন্ট্রোল সি, হেডার এরিয়াকে এখানে কল করলেন ডট হেডার এরিয়া, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেন। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যে এটা দিব, আর এখান থেকে কালার পিক করার জন্য যে কোনো একটা কালার প্লেট ওপেন করে এই কালারের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি কালারটা ধরে ফেলতে পারবেন, এবং এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কোডটা কপি করে নিতে পারবেন। ঠিক আছে? আর এখানে এসে একটা হ্যাশ দিয়ে আপনি আপনার কালার কোডটা দিয়ে দিলে এখানে দেখবেন যে আপনার ওই কালারটা এখানে চলে আসছে। সো এইভাবে আমরা কালারটা দিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ডে। তো যাই হোক, আমরা নেক্সট পর্বে এসে বাকি কাজগুলো করব। এই পর্বের প্রায় 40 মিনিট শেষ হয়ে গেছে, তো আপনারা আবার নতুন করে জয়েন করেন। আচ্ছা, ফিরে আসলাম। এবার আমরা আবার কাজ করা শুরু করি। এই কোড এডিটর আপাতত আমাদের দরকার নাই, এটাকে আমরা ফেলে দিলাম। এখানে এবার কাজ করব। তো প্রথম বিষয় হচ্ছে এইটা এগুলোর সাইজ আমরা একটু বড় করতে চাচ্ছি। তো কিভাবে সাইজ বড় করব? হেডার এরিয়াকে তো কল করলাম, হেডার টপ এটাকেও কল করেন, যদি প্রয়োজন পড়ে এটাকে কাজে লাগাবো। তো আমরা এখানে বললাম ডট হেডার টপ, কল করে ফেললাম। তারপরে কাকে কল করব? রো, এটা তো বুটস্ট্র্যাপের ক্লাস, কল করার দরকার নাই। মেনু আইকন, এটাকে কল করেন, কন্ট্রোল সি প্রেস করে মেনু আইকনকে কল করলাম, ডট মেনু আইকন। তারপরে বললাম মেনু আইকন, আচ্ছা মেনু আইকনকে আর দরকার নাই, শুধু মেনু আইকনের ভিতরে আই ট্যাগ সেটাকে কল করলেই হবে, কারণ আমরা স্টাইলটা এটাকে দিব। আচ্ছা গেল। এরপরে আসি লোগো, এটাকেও দরকার নাই, কারণ লোগোর মধ্যে একটা ইমেজ আছে, আর ইমেজকে আমরা এই যে এখানে একটা উইথ দিয়ে দিছি, সো ওই হিসাবে এটা কাজ করবে, যেহেতু কল এলজি 2 এর মধ্যে আছে, কোনো সমস্যা নেই। এরপরে আসেন কল এলজি 5, এখানে আমরা একটা সোশ্যাল আইকনস নিয়েছিলাম, এটার ভিতরে এটাকে আমরা এখন কল করব ডট, সরি এখানে না, এটা তো কমন পার্ট এই জায়গাটায়। তো আমরা এখানে এসে বলবো ডট সোশ্যাল আইকনস। তার ভিতরে কে আছে? আছে হচ্ছে ইউএল। তবে ইউএলকে কল করতে হবে না, কারণ ইউএলকে ডিসপ্লে ফ্লেক্স করা দরকার, লিস্ট স্টাইল নান করা দরকার, যেগুলো আমরা বুটস্ট্র্যাপের ক্লাসের মাধ্যমেই করে দিয়েছি। তাই শুধু ইউএলকে দরকার নাই, এলআই এবং অ্যাঙ্কর ট্যাগ এইটাকে কল করা দরকার, মানে এলআই এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ সেটাকে কল করলেই আমাদের আপাতত হয়ে যাচ্ছে। ওকে,
তো প্রথম বিষয় আমরা হেডার টপকে আপাতত লাগবে না, এলআই কে ধরেন, এটাকে বলেন ডিসপ্লে ব্লক। তারপরে এটা একটা প্যাডিং দেন, উপরে নিচে ডানে বামে 10 পিক্সেল। সেভ করে ব্রাউজার একটা রিলোড করেন। তো আমরা একটা প্যাডিং দিলাম, এরপর আমরা এটা একটা ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দিলাম। তো সেভ করলাম আর ব্রাউজার একটা রিলোড করলাম। তো মোটামুটি আমরা একটা ফন্ট সাইজ পাইলাম। আচ্ছা, এই সেম স্টাইলটা আমরা এই যে সোশ্যাল আইকনের ক্ষেত্রেও দিব। এখানে এসে এই সোশ্যাল আইকনের এটা দিয়ে দিলাম। তো এখন যদি রিলোড করেন তাহলে সোশ্যাল আইকনের ক্ষেত্রেও আমরা সেম স্টাইলটা পেয়ে যাব। তবে সোশ্যাল আইকনের কালার চেঞ্জ করতে হবে এবং এটার কালারও আমরা চেঞ্জ করব। আমরা এখন দেখব যে এখানে কি কালার ব্যবহার করা হয়েছে। তো একটু জুম ইন করে নিতে পারেন চাইলে। আর কালার প্লেটে ক্লিক করার পরে আপনি যখন এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কালারটা পেয়ে যাবেন 010101। সো এখানে একটার মধ্যে যেই কালার, এগুলো সবগুলোতেই সেম কালার। তো আমরা ওই কালারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে দিলাম কালার হ্যাশ 010101। তো সেম জিনিসটা আমরা কন্ট্রোল সি প্রেস করে এখানেও দিয়ে দিতে পারি, কন্ট্রোল ভি। ঠিক আছে, তো সেভ করে দিলাম আর ব্রাউজারে এসে একটা রিলোড করলাম। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অংশটুকু অলমোস্ট ডান। ঠিক আছে। ও আরেকটা বিষয়, এখানে সব যে 10 পিক্সেল দিছি, চারপাশে দিছি, উপরে 10 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল, তবে নিচে 0 রাখেন। ঠিক আছে, নিচে আমাদের প্যাডিং এর প্রয়োজন নাই। সো এই সেম জিনিসটা এটার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে যেই স্টাইলগুলো দিলাম, ডিসপ্লে ব্লক, এটা 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 সবগুলো কিন্তু একই রকম, তাই আমরা গ্রুপিং করে ফেলতে পারি, তাহলে আমাদের লাইন কিছুটা কম হবে। সো আমরা এই জিনিসটাকে এখান থেকে কপি করলাম, এটাকে এইখান থেকে ফেলে দিলাম, ফেলে দিয়ে আমরা এইখানে কল করি। ঠিক আছে, এইখানে কন্ট্রোল ভি দেই এবং কমা দেই, এন্টার প্রেস করেন। তাহলে কি হলো, আমাদের সোশ্যাল আইকনের আই আর হচ্ছে এটার যেটা একই, মানে সরি, মেনু আইকনের আই আর এটা সেম কালার, মানে সেম স্টাইল একভাবে পেয়ে গেল। তাহলে আর আমাদের আলাদাভাবে কোনো ঝামেলা টামেলা করতে হবে না। তো আমাদের মোটামুটি এই অংশটুকু কিন্তু ডান। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমরা পরের বিষয়টাতে চলে যাব। পরের বিষয় কি? পরের বিষয় হচ্ছে, এটাকে একটু আগে ছোট করে নেই। হ্যাঁ, পরের বিষয়টা হলো, দেখেন এই যে এটার উপরে কিছু অংশ জায়গা আছে। ঠিক আছে, উপরে কিছু অংশ ফাঁকা আছে, এইটা আমরা পুরো সেকশনকে দিতে পারি। ঠিক আছে, পুরো সেকশনকেও আমরা চাইলে দিতে পারি, অথবা এই হেডার টপকেও আমরা দিতে পারি। তো পুরোটার মধ্যে কতটুকু আছে সেটা মাপার জন্য এইখান থেকে রেক্টেঙ্গুলার টুলে চলে যাবেন। এই রেক্টেঙ্গুলার টুল নিলে আপনি এরকম মাপতে পারবেন। যখন আপনি রেক্টেঙ্গুলার টুল নিয়ে এরকম ড্র্যাগ করবেন, তখন দেখেন পাশে একটা ছোট্ট বক্স আসছে, একটার মধ্যে ডাব্লিউ আর একটা এইচ। ডাব্লিউ হচ্ছে উইথ আর এইচটা হচ্ছে হাইট। তো আপনি যখন উপরে নিচে মাপবেন তখন হাইটটা দেখবেন, আর যখন ডানে বামে মাপবেন তখন উইথটা দেখবেন। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে এখানে পিক্সেল দেওয়া। তো অনেক সময় ডিফল্ট ভাবে এখানে পিক্সেল দেওয়া থাকে না, ইঞ্চিস দেওয়া থাকে। তো তখন কি করবেন, তখন এই যে দেখেন বাম পাশে যে রুলারটা আছে, এই রুলারের উপরে রাইট বাটন ক্লিক করে পিক্সেল বানায় ফেলবেন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। যদি রুলারই না থাকে তখন কি করবেন, তখন কন্ট্রোল আর প্রেস করবেন। এই যে এরকম অনেক সময় রুলার না থাকতে পারে, কন্ট্রোল আর প্রেস করলে আবার ফিরে আসবে। তখন রাইট বাটন ক্লিক করে যদি ইঞ্চিসে দেওয়া থাকে, দেখেন এখন কিন্তু ইঞ্চিস দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের তো ইঞ্চিস দরকার না, আমাদের দরকার পিক্সেল, তাই আমরা এটা পিক্সেল বানায় দিব। ঠিক আছে, তাহলে এখন পিক্সেলে আসবে। এবার আপনি এই যে উপর থেকে এই যে এখান থেকে ধরেন, ধরে এরকম ড্র্যাগ করেন। আপনার এখন দরকার উপর থেকে এই যে এই পর্যন্ত কতটুকু হাইট। সো এখান থেকে দেখা যাচ্ছে 59 পিক্সেল দেখা যাচ্ছে। তো আমরা এটাকে রাউন্ড করতে পারি, 60 পিক্সেল বলতে পারি। ঠিক আছে, তো এখন একটা বিষয় আছে, এখানে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, যাচ্ছে এখানে তো 59 পিক্সেল আছে, আমি কি 60 পিক্সেল রাউন্ড করে দিব, নাকি একটু 55 করে দিব, নাকি 50 দিব। ক্লায়েন্ট যদি বলে যা আছে তাই দাও, তাহলে আপনি তাই দিবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে না, রাউন্ড করে রাখো, সমস্যা নেই, ও এটা যে অলমোস্ট 60ই আসলে। ঠিক আছে, যাই হোক, যেটা বলতেছিলাম 59 60, যাই হোক, ক্লায়েন্ট যেটাই বলবে যে যা আছে তাই দাও, তাহলে আপনি তাই দিবেন। 59 দেন, বা একটু বেশি দিলে 60 হবে আর কি। তো 59 দিবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে না তুমি রাউন্ড দাও, তাহলে রাউন্ড দিবেন। বা ক্লায়েন্ট যদি বলে যেটা ভালো লাগে সেটাই দাও, তাহলে আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি দিবেন। ঠিক আছে, মানে 55 50, মানে এখানে কতটুকু স্পেস থাকবে সেটা আপনার, আপনি এটুকু চেঞ্জ কম বেশি দিতেও পারেন, এটা দিলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, কম বেশি হতেই পারে। তবে কোনো কোনো ক্লায়েন্ট বলবে যে না একদম পিক্সেল পারফেক্ট করবা, তখন আপনার পিক্সেল পারফেক্ট করবেন। অর্থাৎ এখানে যদি
এখানে যদি 59 থাকে, আমরা একটু আগে দেখলাম যে মোটামুটি 59 60-র মতো আছে, 60 ধরা যায়। আর একটু জুম করে নেবেন দরকার পড়লে, কন্ট্রোল প্লাস দিয়ে এরকম জুম করবেন, জুম করে তারপরে মাপবেন, ঠিক আছে? তাহলে অ্যাকুরেটটা একটু ভালো মতো বুঝতে পারবেন যে এখানে আসলে কতটুকু আছে। 60 ধরা যায়, ঠিক আছে? আমরা 60 ধরবো, এটা হচ্ছে রাউন্ড, আমরা 60 ধরে নিলাম, রাউন্ড আর ইয়ে নেই। তাহলে আমরা এটাকে পুরোপুরি 60 ধরে তারপরে হচ্ছে কাজ করতে পারি। আচ্ছা, তো মোটামুটি আমরা দেখলাম যে উপরে তাহলে 60 পিক্সেল ফাঁকা আছে। আচ্ছা, এখানে আমরা আমাদের যেই ইয়েটা আছে এটাকে কি বলে আপনার হেডার টপ আছে, সেটাকে আমরা এই চাইলে 60 দিতে পারি, তবে আমরা এখন পুরোপুরি 60 দিব না। হেডার টপকে আমরা একটা প্যাডিং দিব, উপরে নিচে 30 পিক্সেল আর ডানে বামে 0। সো এটা দিলাম হেডার টপকে। হেডার টপ কোনটা? হেডার টপ হচ্ছে শুধু এইটা। এই হেডারকে কিন্তু এখনো দেই নাই, আমরা বাকি 30 পিক্সেল এই হেডারকে দিব পরে, ঠিক আছে? আপাতত আমরা হেডার টপে 30 পিক্সেল দিয়ে রাখলাম। তো এখন যদি একটা রিলোড করেন তাহলে দেখবেন এই হেডার টপে 30 পিক্সেল আছে। আচ্ছা, তো এই উপরে নিচের প্যাডিং এর ক্ষেত্রে ওই যে একটু আগেই বললাম, যদি কখনো প্রয়োজন পড়ে আপনি কম বেশি করতে, তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে কম বেশি করলে কিন্তু বেশি ফাঁকা লাগতেছে। অনেক সময় দেখবেন যে পিএইচডিতে যা আছে আমরা যদি তাই দেই তাহলে একটু বেশি বেশি মনে হয়। যখন একটু বেশি বেশি মনে হবে তখন ক্লায়েন্টকে বলবেন যে এটা একটু বেশি লাগতেছে, আমরা যদি একটু কম দেই তাহলে কিন্তু ভালো হয়, ঠিক আছে? তো এটা বলে তার সাথে কথা বলে, সে যদি বলে আপনাকে যে হ্যাঁ তাই করো তাহলে তাই করবেন, আর যদি বলে না পিক্সেল পারফেক্ট করো তাহলে যত পিক্সেল আছে তত পিক্সেলই দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমাদের হেডার টপের সেকশনটা কিন্তু ডান, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এবার আমরা পরের সেকশনটাতে চলে যাব, অর্থাৎ স্লাইডার। স্লাইডারের জন্য আমরা একটা ডিভ নিব, হেডার বটম। তো আমরা এই ডিভের ঠিক পরে আরেকটা নতুন ডিভ নিয়ে নিচ্ছি, এটার একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে হেডার বটম। এটার ভিতরেও আমরা একটা ডিভ নিব, যার একটা ক্লাস দিব, নাম দিলাম কন্টেইনার। এবার এটার মধ্যে কি রাখবেন? এটার মধ্যে আমরা স্লাইডার রাখবো। গ্রিডটা একটু ওপেন করেন, গ্রিডটা ওপেন করার পরে দেখতে পাচ্ছি বাম পাশে ডান পাশে একটা করে গ্রিড ফাঁকা, পুরোটা আছে 10 এর মধ্যে। সো এটা মাথায় রাখতে হবে, তার মানে আমাদেরকে 10 এর মধ্যে তারপরে রাখতে হবে। এখানে একটা ডিভ নিতে পারেন এক্সট্রা, ঠিক আছে? না নিলেও সমস্যা নাই, বাট একটা নেওয়াটা ভালো, যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে আমরা এটাকে ধরে সিএসএস করতে পারবো। তাই একটা এক্সট্রা ডিভ দিচ্ছি নিজেদের ক্লাস দিয়ে, নাম দিলাম হচ্ছে টাইনি স্লাইডার, এরকম একটা নাম দিলাম। ওকে, এইটার ভিতর আমরা বুটস্ট্র্যাপের স্লাইডারটাকে এনে রাখবো। তো বুটস্ট্র্যাপের স্লাইডার কোথায় পাওয়া যায়? এখানে। তো আমরা এখানে এসে লিখবো ক্যারোসেল, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা দেখব যে এখান থেকে আমাদের কোনটা দরকার। আচ্ছা, দেখেন আমাদের এটার কিন্তু এই যে প্রিভিয়াস বাটন আর নেক্সট বাটন নাই, তবে ইন্ডিকেটর আছে। আচ্ছা, ভালো কথা। আমরা তাহলে এই ইন্ডিকেটর সহ যেটা সেটাই নেই, এটা অলরেডি আমরা দেখছি একই রকম। তো আবার রিভাইজ হয়ে যাক। কপি বাটনে ক্লিক করে কপি করে নিব, দেন আমাদের এই ডিভের মধ্যে এসে আমরা রাখবো। ও আরেকটা ব্যাপার, এখনই তো রাখলে হবে না, আমরা তো একটা জিনিস দেখতেছিলাম কি, এই যে গ্রিড, এটা কয়টার মধ্যে আছে? 10-এর মধ্যে, এই পাশে আর এই পাশে ফাঁকা। তাহলে আমাদের উচিত হবে না যে এটা করা। তো এই জিনিসটা আপাতত ফেলে দেন। এখানে আগে একটা ডিভ নেন, ডিভের একটা ক্লাস দেন, ক্লাসের নাম দেন রো। তারপর আরেকটা ডিভ নেন, এটা একটা ক্লাস দেন, নাম দেন কল এলজি, দিতে পারেন সমস্যা নাই, কল এলজি 10, ঠিক আছে? এমডিও চাইলে দিতে পারেন সমস্যা নেই। তো আমরা এলজি দিলাম, কল এলজি 10। এইবার একটা ডিভ নিব, এই ডিভের একটা ক্লাস দিব, ক্লাসের নাম দিলাম হচ্ছে টাইনি স্লাইডার, ঠিক আছে? এই কল এমডি 10 এর মধ্যে আমরা আমাদের স্লাইডারটাকে রাখবো, ঠিক আছে? তো আমরা এই জন্য একটা ডিভ নিলাম, ডিভের নাম দিলাম টাইনি স্লাইডার, এটা আমাদের ক্লাস। এইটার ভিতরে বুটস্ট্র্যাপের কোডগুলোকে আমরা এনে পেস্ট করব, কারণ এই বুটস্ট্র্যাপের কোডের মাধ্যমে কি হবে? স্লাইড হবে। সো এইখানে এসে আমরা পেস্ট করব। আবার বুঝেন, আমরা পুরো ডিভটা নিছি হেডার বটম, দুই পাশে প্যাডিং রাখবো, তাই দিছি কন্টেইনার। তারপরে রো নিছি কেন? কারণ আমাদের পুরো স্লাইডারটা থাকবে কল এলজি 10 এর মধ্যে, দুই পাশে এক এক ফাঁকা থাকবে, তাই আমরা রো নিয়ে কল এলজি 10 নিয়ে নিছি, কারণ রো ছাড়া কল এলজি আবার কাজ করবে না, তাই আগে রো তারপরে কল এলজি 10। এরপর আমরা এটার ভিতরে স্লাইডার রাখবো। আর স্লাইডার রাখার জন্য যদি ভবিষ্যতে স্লাইডারের কোনো কিছুকে কখনো স্টাইল করতে হয়, তাই আমরা এক্সট্রা একটা ডিভ নিয়ে নিলাম, যার ক্লাস আমরা আমাদের নিজেদের মতো দিয়ে দিলাম টিনি স্লাইডার। ওকে, এবার এটার ভিতরে আপনার স্লাইডারের কোডগুলো পেস্ট করেন। একটু এলোমেলো হয়ে গেছে, এটাকে একটু ঠিক করে নিতে হবে। এইখান থেকে ধরবেন যেই পর্যন্ত এলোমেলো হয়েছে, এই পর্যন্ত ট্যাব দিয়ে 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 ঠিক করে দিবেন। এই
সরি, হ্যাঁ ঠিক আছে। তো ট্যাপ দিয়ে দিয়ে ঠিক করে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের স্লাইডারের কোডটা এখানে শেষ। এই জায়গায় চাইলে একটা কমেন্টও করতে পারেন, না চাইলে নাই। আচ্ছা, আমাদের ইন্ডিকেটরের দরকার নাই। আচ্ছা যাই হোক, সেভ করেন, সেভ করে ব্রাউজারে যান, আগে একটা রিলোড করেন, দেখেন কিছু আসছে কিনা। এই যে দেখেন আসছে, এই যে ইন্ডিকেটর। ঠিক আছে, আমাদের ইন্ডিকেটরের দরকার নাই, এইটা আর এইটা, এই অ্যাঙ্কর ট্যাগটা। সো আমরা দুইটা অ্যাঙ্কর ট্যাগ এখান থেকে রিমুভ করে দিলাম, কারণ ইন্ডিকেটর আমাদের, সরি ইন্ডিকেটর বলতেছি কেন, নেক্সট বাটন আর প্রিভিয়াস বাটন, ইন্ডিকেটরের দরকার আছে। তো আমরা নেক্সট বাটন প্রিভিয়াস বাটন বাদ দিয়ে দিলাম, ইন্ডিকেটরগুলোকে আমরা এখানে রেখে দিলাম। ওকে ফাইন, আমাদের এই অংশটুকু হয়ে গেল। তাহলে আমাদের এখন স্লাইডারের দুইটা অংশ। ঠিক আছে, স্লাইডারের কয়টা অংশ? দুইটা। একটা হচ্ছে ওএল থেকে ওএল, আর একটা হচ্ছে ডিফ থেকে ডিফ, মানে ক্যারোসেল ইনার। এই হচ্ছে ওএল, ওকে, আর এই হচ্ছে আমাদের ইনার। এই ইনারের মধ্যে আমাদের কি থাকবে? ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম। তবে আমাদের ক্যারোসেল আইটেমের ভিতরে যে ইমেজ আছে, এবার কিন্তু আমাদের ইমেজ লাগবে না। আমাদের কি লাগবে এখানে? আমাদের লাগবে হচ্ছে এই যে H1 প্যারাগ্রাফ আর এই যে আইকনগুলা। ঠিক আছে, সো আমরা এখানে ইমেজটাকে ফেলে দিয়ে ওই জিনিসগুলো রাখবো। সো দেখেন আমাদের এখানে টোটাল 3টা থাকবে, এই যে 2টা আর এখানে যে 3টাই আছে। আমরা এই যে এখান থেকে কাজ করব, এই ওএল এর নিচ থেকে। এটা হচ্ছে আমাদের ক্যারোসেল আইটেম, এই জায়গাটা, এই যে ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম, এই জায়গায় আপনি কাজ করবেন। ওকে, এইটার ভিতরে আপনি এখন আপনার স্লাইডারগুলো মানে যেই অংশ স্লাইড হবে সেটা রাখবেন। সো আপনি একটা ডিভ নেন, ডিভের একটা ক্লাস দেন, ক্লাসের একটা নাম দেন। কি নাম দিবেন? নাম দেন হচ্ছে টাইনি সিঙ্গেল স্লাইড। এই ক্লাসটা কিন্তু বুটস্ট্র্যাপের নয়, এই যে এইটার ভিতরে যা কিছু থাকবে সবই তো আমাদের। সো এইটার ভিতরে যে ডিভটা আছে সেটা কিন্তু আমাদের ডিভ, এবং আমরা আমাদের মতো করে ক্লাস নিচ্ছি। এবং এইটার ভিতরে এবার আপনি কন্টেন্ট রাখবেন। কন্টেন্টটাকে আবার দুই ভাগে ভাগ করে ফেলেন। একটা হচ্ছে কন্টেন্টের এই যে ইয়া অংশ, আপনার টেক্সটের অংশ, আরেকটা হচ্ছে এটা অংশ, এই অংশ মানে আইকনের অংশ। তাই দুইটা ভাগে ভাগ করব। একটা ডিভ নিলাম, ডিভের ক্লাস দিয়ে নাম দিলাম হচ্ছে স্লাইডার টেক্সট। ঠিক আছে, এটার ভিতরে টেক্সট রাখবো, আর এটাকে আবার কপি করে নিচের টেক্সটের পরিবর্তে দিয়ে দিলাম স্লাইডার আইকনস। তাহলে প্রথম যে ডিভটা নিলাম সেটার মধ্যে থাকবে টেক্সট। এই টেক্সটগুলোকে নিয়ে আসেন। প্রথমে হচ্ছে H1, এটাকে H1 হিসেবে ধরি আমরা। তো আমরা একটা H1 ট্যাগ নিলাম, এবং H1 এর মধ্যে আমরা কোড কপি করে দিয়ে দিব। সেখানে দেন, ডাবল ক্লিক করেন, ওকে করে দেন, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমরা পি ট্যাগ নিব, পি ট্যাগ নিলাম, দেন পি ট্যাগের টেক্সটগুলো কপি করবেন। এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, ওকে করে দেন, কন্ট্রোল সি প্রেস করে এটাকেও কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। সো মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের এটা হয়ে গেছে। আমরা রিলোড করলে দেখব যে হ্যাঁ, আমাদের কাছে কিছু জিনিসপত্র তো আসছে। আচ্ছা গেল। কিন্তু আমাদের দেখেন কলাম ডি10 এখান থেকে শুরু হয়ে এখানে শেষ, এই পাশে কিন্তু আরো দুই ভাগ ফাঁকা, কিন্তু আমরা চাই আমাদের পুরো জিনিসটা কি মাঝ বরাবর থাকুক। আচ্ছা, এটা আমরা ঠিক করব কিভাবে? আমরা যে রোটা নিছি, এই যে উপরের রো, এখানে আমরা বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা করলেই তো মাঝখানে আসে, যেটা আমরা গ্রিডের ক্লাসে দেখে আসছি। সো আমরা দেখবো যে এখন আবার এই যে এই পাশ থেকে এবার ঠিকঠাক। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই ডিফটা হইল। এবার আসি আইকন। আইকনগুলোকে ইউএল এর মধ্যে রাখবো। ইউএল নিলাম, এলআই নিলাম, আর এখানে আমরা আইকন রাখবো। কিসের আইকন আছে? অ্যাপল। আচ্ছা, অ্যাপল খুঁজে বের করেন, এখানে যান, এখানে গিয়ে লেখেন অ্যাপল। আচ্ছা, সো অ্যাপলের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করলাম, কপি করে নিলাম, অ্যান্ড দেন এলআই এর মধ্যে পেস্ট করে দিলাম। সো ব্রাউজারে যাই, অ্যান্ড এখানে একটা রিলোড করি, দেখতে পাবো এই যে এখানে অ্যাপল চলে আসছে। আমাদের টোটাল আইকন 3টা, তাই আমরা এই এলআই ট্যাগ কপি করে নিচ্ছি 3বার। আপাতত আইকন আর চেঞ্জ করলাম না, আইকন তো চেঞ্জ করা জানেনি কিভাবে আইকন দিতে হয়। সো আমরা এখানে আর আপাতত আইকন চেঞ্জ করতে গেলাম না, থাকুক এখানে যেমন আছে। সো মোটামুটি আমাদের এগুলো সব কিছু আসছে। এবার স্টাইল করব, স্টাইল করে পরে আমরা অন্যগুলোর মধ্যে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ আমাদের একটার মধ্যে যেহেতু হয়ে গেছে, অর্থাৎ এই যে টিনি এটা কিসের মধ্যে? ক্যারোসেল আইটেমের মধ্যে।
এই যে একটা ডিভ আমাদের হয়ে গেছে, এই ডিভটাই আমরা পরবর্তীতে জাস্ট কপি পেস্ট করে দিব। ঠিক আছে, তো আমরা আগে স্টাইলটা করে নেই। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, সরি এটা না, আচ্ছা এটাকেই ধরেন, অন্য ওইটাকে না ধরলেও চলবে। টিনি সিঙ্গেল স্লাইড এটাকে ধরেন, ধরে এখানে কল করেন ডট টিনি সিঙ্গেল স্লাইড, এটাকে বলেন টেক্সট অ্যালাইন সেন্টার। সেভ করে দিলাম, দেন ব্রাউজারে এসে রিলোড করলাম, তো আমরা দেখতে পাচ্ছি টেক্সটগুলো সেন্টারে চলে আসছে, ভালো কথা। এরপর আমরা বলবো কি, এরপর আমরা বলবো H1, ঠিক আছে। আচ্ছা এটাকে ধরলেও হয়তো, যাই হোক, টিনি সিঙ্গেল স্লাইডকে না ধরে, আচ্ছা ধরছেন সমস্যা নেই, একই কথা, এটাকে ধরলেও একই কথা, এটাকে ধরলেও একই কথা। আচ্ছা H1 কে ধরেন, এখানেই কল করতে পারেন কিংবা ওই কমনেও কল করতে পারেন, এখানেই কল করি। আমরা বললাম ডট টিনি সিঙ্গেল স্লাইডের মধ্যে যে H1 ট্যাগটা আছে সেটাকে ধরো এবং সেটার একটা কালার দাও, কালার হচ্ছে #010101। ঠিক আছে, আচ্ছা কালার কিভাবে বুঝলাম, কালার যে ওইটা থেকেই মনে আছে তাই দিয়ে দিলাম। আচ্ছা কালার, কিন্তু টেক্সটের কালার কিভাবে জানবো সেটা তো দেখা দরকার। মুভ টুল থেকে সিলেক্ট করব, তারপরে যে টি আসছে ডাবল ক্লিক করব, দেন এই যে এখানে দেখতে পাচ্ছি এই। আর আচ্ছা আমরা আবার একটু দেখাই, একদম উপরে চলে যাই, একদম আগের জায়গায় ফিরে আসি, এখান থেকে একদম আগের জায়গায় ফিরে আসলাম। আচ্ছা মুভ টুলে যান, ক্লিক করেন, এবার হচ্ছে এই যে এখন কিন্তু বলবে যে ফলোইং ফন্ট মিসিং, তারপরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে যাক সমস্যা নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার ফন্ট কি বলে, ফন্টের সাইজ দেখাচ্ছে 48 পিটি, মানে পিক্সেলি। আচ্ছা এটাকে চেঞ্জ করা যায়, পিটি কে পিক্সেলে চেঞ্জ করার জন্য ফাইল থেকে না, এডিট, এটা এখানে আগে ক্লিক করেন, এবার এডিট থেকে চলে যান প্রেফারেন্সে, এইখান থেকে চলে যাবেন টাইপে, টাইপ থেকে চলে যাবেন এই যে ইউনিটস এন্ড রুলার, এখানে টাইপকে পয়েন্ট দেওয়া আছে পিক্সেল করে, ওকে করে দিবেন। ঠিক আছে, তাহলে এখন দেখবেন, ডাবল ক্লিক করেন, এই যে দেখেন 48 পিক্সেলসই দেখাচ্ছে। আর এই যে এখানে বক্সটা আছে এটা হচ্ছে কালার, কালারটা হচ্ছে 010101। ঠিক আছে, ওকে, তো আমরা এখানে 010101 দিয়ে দিলাম। আর ফন্ট সাইজ কি হবে তাহলে সেটাও আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আপনি এখানে লেখেন ফন্ট সাইজ 48 পিক্সেল, সেভ করে দেন, আর ব্রাউজারে এসে একটা রিলোড করে দেন, তো দেখতে পাচ্ছি এই আসছে। ফন্ট ওয়েট হবে একটা, ফন্ট ওয়েট 800 দিয়ে দিলাম বোল্ড করার জন্য। সো আমরা একটা রিলোড করলাম, এই আমাদের এটা বোল্ড হয়ে গেল। এবার আসেন প্যারাগ্রাফের ক্ষেত্রে, এই সেম জিনিসটাকেই কপি করেন। আমরা কিন্তু এই যে এইটাকে ধরে কল করতেছি, আমরা চাইলে এইটাকে ধরেও কল করতে পারতাম, কারণ এগুলোর ভিতরেও কিন্তু H1 আছে। আচ্ছা আমরা চেঞ্জ করে দেই, সমস্যা নেই, এই যে এখানে পেস্ট করে দিলাম, সমস্যা নেই, একই কথা হলো। আচ্ছা তো এখানে আবার ইয়ে দিলাম, পি ট্যাগকে কল করতেছি। এবার পি ট্যাগের ফন্ট সাইজ আর কালার চেক করব, ক্লিক করলাম, ওকে। আচ্ছা ওকে করে দেন, 20 পিক্সেল আর কালার হচ্ছে এইটা। সো কপি করলাম। আচ্ছা এই জিনিসটা আমরা এখানে না দিয়ে আমরা পি ট্যাগকে কমনে দেই, কমন জায়গায় দিলে কি হবে, এই যে এইটার ক্ষেত্রে এই যে পরেরটা যেটা আসবে সেটার ক্ষেত্রে আর স্টাইল করতে হবে না, কারণ সেমই সাইজ। আপনি যদি দেখেন কালার কোডটা যেমন ছিল, এই যে এখানে দেখি 313841, আচ্ছা দেখি পরেরটা সেম কিনা। এখানে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করেন, ওকে করেন, এই যে দেখেন 20 পিক্সেল সেম, আর এই যে দেখেন ইয়াটাও 313841, তার মানে সেম। তাহলে পরেরটাই যেন আবার নতুন করে স্টাইল করতে না হয়, তাই আমরা কমন ইয়াতে করে ফেলি। এই যে এখানে এখানে শুধু পি ট্যাগকে কল করেন, কল করে বলেন যে তোমার ফন্ট সাইজ হবে 20 পিক্সেল আর তোমার কালার হবে হ্যাশ এইটা, সেভ করে দেন, ব্রাউজার এসে রিলোড করে দেন। সো দেখতে পাচ্ছি যে আমাদের এই অংশটাও মোটামুটি হয়ে গেল। এবার আমাদের কাজ হবে এইটাকে ধরা, মানে আপনার আইকনগুলা, তো আইকনগুলার নাম কি ছিল, স্লাইডার আইকনস, এখান থেকে কপি করেন, কপি করে এসে এবার আর কমন সিএসএস এ থাকবো না, এবার আমরা আমাদের হেডারে আবার চলে আসলাম, ডট স্লাইডার আইকনস, সেখানে এন্টার দিয়ে এগুলোকে নিচে নামায় দেন, এটা দেখতে ভালো লাগতেছে না, মানে ডিস্টার্ব করতেছে। আচ্ছা স্লাইডার আইকনস এর মধ্যে কি আছে, ইউএল ট্যাগ দিলাম, ইউএল, তার ভিতরে কি আছে, এলআই ট্যাগ, তার ভিতরে কি আছে, আই ট্যাগ, তাই না, এই যে দেখেন ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে আই। আচ্ছা আই ট্যাগকে বলেন তোমার একটা ফন্ট সাইজ হবে 35 পিক্সেল, আর এলআই কে বলেন
আচ্ছা পরে বলেন, আগে 30 ইয়ে দেন। তো আমরা দেখতে পাচ্ছি হয়েছে। এখন ইউএলকে আগে বলেন যে তোমার লিস্ট স্টাইল নান হবে, প্যাডিং থাকে একটা, সেই প্যাডিং 0 করে দেন, আর বলেন হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স হও। ওকে, সো এখন আমরা দেখবো এরা সবাই পাশাপাশি আসছে, এই যে পাশাপাশি, কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করার কারণে একদম বাম পাশ থেকে শুরু হয়েছে। সেন্টার করে দিলে মাঝখানে চলে আসবে, অর্থাৎ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সো এখন রিলোড করলে আমরা দেখবো এগুলো মাঝে চলে আসছে, ফাইন। এবারে এলআইগুলোকে ধরেন, এলআই এসে বলেন তোমার একটা মার্জিন দিব, এই যে এলআইগুলা, এই যেগুলো এক পাশাপাশি না, মার্জিন দিলে ফাঁকা হবে, তো মার্জিন দেন। ও আচ্ছা, তার আগে একটা বর্ডার দেন, মার্জিন পরে দেন বোঝানোর জন্য। মার্জিন আগে পরে দেন, এখানে লেখেন বর্ডার, লেখেন বর্ডার হবে সাপোজ 2 পিক্সেল সলিড হ্যাশ, ওই যে সেম কালার 010101, ঠিক আছে। এই এখানে এটা দিয়ে দেন, দিয়ে একটা রিলোড করেন, তো দেখতে পাচ্ছি যে কালার আসছে। এবার দেখেন সবগুলো লেগে লেগে আছে, তাই আমরা একটা কি করব, মার্জিন ব্যবহার করব এলআই এর মধ্যে। এলআই কে বলেন তোমার একটা মার্জিন হবে, উপরে নিচে দরকার নাই, তবে ডানে বামে 15 পিক্সেল দিলাম। মেপে দিতে পারেন, মেপে দিতে পারেন বলতে যে এইখান থেকে কতটুকু আছে সেটা মাপবেন, একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু আছে, ঠিক আছে। 15 পিক্সেল না 13 পিক্সেল দিতে পারেন, মানে এখানে 26 দেখা যাচ্ছে মোটামুটি একটা থেকে আরেকটা দূরত্ব, বা একটু জুম করে তারপরে বুঝি। হ্যাঁ, এবার দেখেন এই যে এই কোণা থেকে ধরেন, ঠিক আছে, দেন এই কোণার সাথে এসে লাগান। উইথ না অনেক বেশি, কি বলে 36 দেখাচ্ছে, তার মানে হচ্ছে 18 পিক্সেল, ঠিক আছে। আমরা 18 পিক্সেল এখানে দিতে পারি, ওকে। 18 পিক্সেল মানে 36, আচ্ছা বুঝাই আগে, আবার বলবেন যে 36 দেখাচ্ছে 18 কেন দিলাম, এই যে দেখেন 36 দেখাচ্ছে। এই 36 মানে কি, এটার এই পাশে আর এটার এই পাশে, তাহলে এটার অর্ধেক আসবে প্যাডিং আর এটার অর্ধেক আসবে, সরি এটার অর্ধেক মার্জিন এটার অর্ধেক মার্জিন, ঠিক আছে। তার মানে কি হচ্ছে যে 18 18 করে আসবে, ঠিক আছে, এইভাবে। এই জন্য 18 পিক্সেল দিয়ে দিলাম, ভালো কথা। রিলোড করেন, এই ওকে। এবার আসি আমরা, এই যে এটাকে তো রাউন্ড করতে হবে, রাউন্ড করার জন্য আপনার বর্ডার রেডিয়াস দিতে হবে, আর পুরোপুরি রাউন্ড করার জন্য আগে স্কোয়ার বানাইতে হবে, তাই হাইট উইথ লাগবে। তাই প্রথমে একটা হাইট দেন 70 পিক্সেল, আর এই হাইটটাও এরকম মেপে নিতে পারেন, এই যে এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে দেখে নিতে পারেন। এখানে 65 এর মতো দেখাচ্ছে, তাহলে আপনি 65 দিতে পারেন, ঠিক আছে। দেখি তো একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ 65 এর মতো দেখাচ্ছে, তো আপনি 65 দিতে পারেন, 70 না দিয়ে আপনি এখানে দিতে পারেন 65 পিক্সেল হাইট, তারপর একটা উইথ দিতে পারেন আবার কি 65 পিক্সেল। তো এরকম মেপে মেপে করবেন পিক্সেল টু পিক্সেল করার জন্য। আমি আপাতত আর মাপবো না, কিভাবে মাপতে হয় সেটা তো দেখাইলামই, কারণ মাপতে গেলে আমার দেরি হচ্ছে, আর হচ্ছে তাহলে দেখা যাবে ক্লাসের টাইম নষ্ট হবে। সো কিভাবে কিভাবে মাপতে হবে সেটা তো দেখে নিলেন, এরকম মেপে মেপে করবেন ক্লায়েন্টের কাজ যখন করবেন। আচ্ছা, তো এবার আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস 50%। সেভ করে যদি রিলোড করি তাহলে আমরা দেখব এই হয়ে গেছে, বাট আইকনগুলো তো মাঝ বরাবর থাকবে, সেটা কিভাবে? আইকনগুলো আছে কার মধ্যে, এলআই এর মধ্যে, তাই এলআই কে যদি ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার করে দেই তাহলেই তো হয়ে যায়। তো এখানে বলবেন ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার। এখন যদি আমরা সেভ করে রিলোড করি তাহলে আমরা দেখব আমাদের আইকনগুলো মাঝে চলে আসছে। সো মোটামুটি আমাদের এগুলো কিন্তু হয়ে গেল। এই যে একটা দেওয়ার পর আরবার কিন্তু বাকিগুলো ঝামেলা। আচ্ছা, ঠিক করে ফেলতেছি। আমরা এবার কি করব, আমাদের একদম এই যে ক্যারোসেল আইটেমের মধ্যে যে আইটেমটা নিলাম, এই যে একটা ডিভ নিলাম, ডিভের নাম টাইনি সিঙ্গেল স্লাইড, এই ডিভটাকে আমরা এখান থেকে এই পর্যন্ত কপি করে নিব, কন্ট্রোল সি। এবার প্রত্যেকটা ক্যারোসেল আইটেমের মধ্যে আমরা ওই সেম ডিভটা দিয়ে দিলাম, ঠিক আছে। এইখান থেকে এই পর্যন্ত সেম ডিভটা দিয়ে দিলাম। কন্টেন্টগুলো অবশ্যই চেঞ্জ হবে, কন্টেন্ট কোথায় কোনটা থাকবে সেটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, ওই অনুযায়ী হচ্ছে যে আপনি কন্টেন্টগুলো পরে দিয়ে দিবেন। তা আমাদের আপাতত সেম কন্টেন্টই আমরা রাখলাম, এই হচ্ছে আমাদের কন্টেন্টগুলো। এখন আমাদের এই জিনিসটাকে প্যাডিং দিয়ে এটাকে নিচে নামাইতে হবে, ঠিক আছে। তো প্যাডিং কেমন দিবেন, যেমন এই যে এইখান থেকে এই পর্যন্ত মাপেন, একটু মেপে বোঝার চেষ্টা করেন, এখানে প্রায় 150 ধরা যেতে পারে, তো আমরা 150 বা 145 হবে হয়তো,
ও আনুমানিকই দিতাম, মাপতে গেলে সময় নষ্ট হয়। যাই হোক, হুম 150 ধরেন। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে যে 150 প্যাডিং দিব। কাকে দিব? আমরা প্যাডিংটা দিব হচ্ছে এই যে ডিপটা টিনি সিঙ্গেল স্লাইড, এইটাকে আমরা প্যাডিং দিব। তো টিনি সিঙ্গেল স্লাইডটা কোথায়? এই যে এটা, এটাকে বলেন তোমার একটা প্যাডিং হবে, উপরে নিচে 150 পিক্সেল আর ডানে বামে 0। রিলোড করে দিলাম, তো দেখতে পাচ্ছি আমাদের এখানে ওইটা চলে আসছে। এবার কাজ কি হবে? এবার কাজ হচ্ছে আপনার এটাকে একটু কমাইতেও পারেন চাইলে, না চাইলে নাই, সমস্যা নাই। আর হচ্ছে কি যেন করব, পুরো সেকশনের একটা প্যাডিং দিব, ঠিক আছে? ও তার আগে এই যে এগুলো কিন্তু আমাদের রাউন্ড এখানে পিএইচডির মধ্যে, তো আমাদের এটাকে রাউন্ড বানায় ফেলতে হবে। তো রাউন্ড বানায় ফেলেন, আপনারা অলরেডি শিখেছেন, অলরেডি আপনাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছে ক্যারোসেল ইন্ডিকেটর, অর্থাৎ এই যে ওএল, এই যে এখানে এইটাকে ধরেও করতে পারেন, চাইলে এখানে একটা ক্লাসও দিতে পারেন, চাইলে একটা নিজে ক্লাস দেন, নাম দেন, ঠিক আছে? নাম দিলাম হচ্ছে টাইনি ইন্ডিকেটরস, এটা আমরা দিয়ে দিলাম, একটা নতুন ক্লাস আমরা দিলাম। এটার ভিতরে এলআই ট্যাগকে ধরে আমরা স্টাইল করে ফেলবো। সো এখানে কল করেন ডট টাইনি ইন্ডিকেটরস স্পেস এলআই, এটা একটা হাইট দেন 10 পিক্সেল, এটা একটা উইথ দেন 10 পিক্সেল, আর হচ্ছে আপনার বর্ডার রেডিয়াস দেন 50%। সেভ করে একটা রিলোড করে দেন। সো আপনার এটা মোটামুটি হয়ে গেল। এই হচ্ছে আপনার স্লাইডারগুলা। দেন উপরে নিচে কিছু প্যাডিং আমরা দিতে চাইছিলাম, এই যে এখানে 60 পিক্সেল ছিল, যদিও এইখানে কিন্তু যেমন আছে তেমনটাই কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এই এখনকার যে বিষয়টা যেমন আছে এটাই কিন্তু ভালো লাগতেছে, তো ক্লায়েন্টকে বলবেন যে যেমন আছে তেমনই ভালো লাগতেছে, আমি যদি এখন এখানে উপরে দেই এটা একটা এক্সট্রা বেশি মনে হবে। তো ক্লায়েন্ট যদি বলে যে না দাও, তাহলে দিবেন। আর যদি ক্লায়েন্ট বলে না থাক, ঠিক আছে ভালোই তো লাগতেছে, তখন আর দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তো আমরা যদি সাপোজ এখানে ওই প্যাডিংটা আরো দেই, যে 30 পিক্সেলটা বাকি ছিল, দিলাম উপরে নিচে 30 পিক্সেল আর ডানে বামে 0, এটা দিলাম পুরো সেকশনটাকে। এখন রিলোড করলে আমরা দেখব যে এই যে উপরে আরো কিছু এক্সট্রা পাইছে, নিচে আরো কিছু এক্সট্রা পাইছে। এখন কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে যে একটু বেশি, উপরে একটু বেশি মনে হচ্ছে, নিচেও একটু বেশি মনে হচ্ছে। তো ক্লায়েন্টকে বলে দেখবেন, ক্লায়েন্ট যদি মানে তাহলে তো মানলো, আর যদি বলে যে না ঠিক আছে, ক্লায়েন্টকে দেখাবেন আর কি, তার যদি পছন্দ হয় তাহলে পছন্দ, আর না হলে নাই। তা আমি এখানে একটু কমাই দিলাম, আমি এখানে 15 করে দিলাম, একটু কম দিলাম ইচ্ছা করেই, মানে একদম পুরোপুরি রাখলাম না, সেম টু সেম রাখলাম না। এবার যদি ক্লায়েন্ট বলে যে সেম টু সেম রাখো তাহলে রাখবো, আর যদি না বলে তাহলে যেমন আছে আমরা যেমন যেটা ভাল লাগে সেটা রাখবো। মানে আমার কাছে ভাল লাগতেছিল এই প্যাডিংটা না দিলেই, তাহলে একদম পুরোপুরি মোটামুটি যথেষ্ট সুন্দর লাগতেছিল। আবার এখানে আসছে, যাই হোক মোটামুটি আমরা এই সেকশনটাকে করে ফেললাম। এবার আমরা পরের সেকশনে চলে যাব। ও আচ্ছা, পরের সেকশনে যাওয়ার আগে আমরা এই সেকশনটাকে আপনার রেসপন্সিভ করব। তো রেসপন্সিভ কিভাবে করব? রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, স্বাভাবিক আপনারা সবাই জানেন, এর আগেও দেখছেন। তো দেখেন আমরা এই যে এখানে কল এলজি 5 কল এলজি দিয়েছি, যার কারণে 992 পিক্সেলের ঠিক পরেই কিন্তু এটা ভেঙে যাবে, এটা কিন্তু আর পাশাপাশি থাকবে না, বাট আমরা চাচ্ছি এদেরকে পাশাপাশি রাখার ব্যবস্থা করতে। সেক্ষেত্রে কি করব? কল এলজির পরে কোথায় যেন উপরে এই যে কল এলজি 5, তারপরে হচ্ছে কল এলজি 2 আর কল এলজি 5, এখানে আমরা কল ব্যবহার করব, অর্থাৎ কল 4। এই জিনিসটাই আমি কি করতে চাই, কপি করে এইখানে এবং এখানে দিয়ে দিতে চাই, অর্থাৎ সবাই এখন কল 4 করে থাকবে 992 এর পরে। তো দেখেন এখন সবাই কল 4 করে, বাট একটা সময় গিয়ে এগুলো কিন্তু ভেঙে যাবে, দেখি ভাঙে কিনা। হ্যাঁ, এই যে দেখেন এখানে আইকনগুলো ভেঙে যাচ্ছে। ওকে, এই আইকনগুলোর ক্ষেত্রে কি করব সেটা হচ্ছে যে আমরা পরে দেখব, সমস্যা নাই। আমরা হচ্ছে যে এখানে মডেল ব্যবহার করতে পারি এবং স্টাইল করতে পারি। আচ্ছা একটু চেঞ্জ করেই দিই, আমরা চাচ্ছি যে এইখানে এই যে এটা তো 992 পিক্সেলের পরে, বা হ্যাঁ 992 পিক্সেলের পরে এখানে আর এই 4টা আইকন থাকবে না, এখানে একটা আইকন রাখবো, জাস্ট একটা আইকন, ওইটার মধ্যে ক্লিক করলে পরে এগুলো দেখা যাবে। তো ক্লিক করলে যে দেখা যাবে এই জিনিসটা এখন পর্যন্ত আমরা ঠিকঠাক মতো পারি না। কেন পারি না? আমরা আপনার কি বলো এটাকে, jQuery পারি না। jQuery যখন শিখবো তখন আমরা পারবো।
কিছুদিন পরেই পারবো। তো হচ্ছে যে এখন আপাতত আমরা মডেল দিয়ে করে ফেলবো, ওই যে বুটস্ট্র্যাপের মডেল সেটা দিয়ে আমরা করে ফেলবো। আচ্ছা, তো আমরা আপাতত চলে যাচ্ছি এই যে সোশ্যাল আইকন এইটার মধ্যে, এইখানে আমাদের আইকনগুলো আছে। এই ইউএলের ঠিক পরে আমরা একটা নতুন ডিভ নিচ্ছি, এটার একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে মোবাইল আইকন বা মোবাইল সোশ্যাল আইকন, মানে মোবাইলে এরকম দেখা যাবে এই টাইপ কিছু একটা বোঝানোর জন্য দিলাম। এই জায়গায় আমরা একটা আইকন নিয়ে আসি, এখানে লেখেন থামস, ভুল লিখছি মনে হয়, স্পেলিং বি আগে দিয়ে ফেলছি, আচ্ছা যাই হোক সমস্যা নাই, এই যে চলে আসছে, না ঠিক, হ্যাঁ না ভুল লিখছি, যাই হোক এখানে ক্লিক করে কপি করলাম আর এখানে পেস্ট করলাম, সেভ করেন, ব্রাউজারে যান এবং একটা রিলোড দেন, দেখবেন একটা আইকন আসছে। এই যে এইটাকে এখন আমরা ঠিক করব, এইটাকে আমরা এখন কই বসাবো আমি বলি। এই জিনিসটা নরমালি থাকবে না, মানে যখন বড় রাখবো স্ক্রিন তখন এই চারজনই থাকবে, বাট যখন আমরা 992 এর নিচে আসবো তখন এই চারজন থাকবে না, তবে এইটা থাকবে। এই জন্য এটাকে আমরা ইনস্টল করব 992 পিক্সেলের পরে, তাই আমরা চলে যাব responsive.css এ, এখানে এসে লিখবো @media ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এইখানে আমরা লিখব ম্যাক্সিমাম উইথ 991 পিক্সেল, এখানে কল করেন ওইটাকে ধরে, এই যে এইটাকে ধরে কন্ট্রোল সি, এখানে এসে বলেন ডট এইটা, এটাকে একটা স্টাইল দেন, কোন স্টাইল দিবেন, ওই যে কোনটা জানি একসাথে দিলাম একটু আগে, এই যে এইটা দিব, এই যে এই স্টাইলটুকু দিব। ও আচ্ছা, এইটাকে তো শুধু দিলেই হবে না, এটার ভিতরে তো আই ট্যাগ আছে, ওইটাকে দিতে হবে, সো এখানে এটাকে দিয়ে দেন, আই ট্যাগকে আমরা এই স্টাইলটা দিলাম, তাহলে এখন দেখবেন এই আই ট্যাগের একটা স্টাইল আসবে এই যে ওদের মতোই। আচ্ছা, আর এইটাকে বলেন, মানে মেইন ডিফটাকে বলেন ডিসপ্লে ফ্লেক্স, আর জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড, এইটাকে নিচে আনতে হবে, তাহলে এটা ডান পাশে চলে যাবে, ফ্লেক্স এন্ড, এই ঠিক আছে, এইরকম থাকবে। কিন্তু এই যে ডিফটা, এই ডিফটাকে আমরা নরমালি দেখব না, এই জন্য আমরা এখানেই রাখি সোশ্যাল আইকন, এটার মধ্যে তো কোনো স্টাইল করা হয় নাই, এটার পরিবর্তে এখানে পেস্ট করে বলি তার ডিসপ্লে নাম থাকবে, অর্থাৎ বড় স্ক্রিনে যখন বড় থাকবে তখন এটাকে দেখা যাবে না, দেখেন ওটাকে দেখাই যাচ্ছে না, বাট যখন 992 নিচে যাব তখন এটা আবার দেখা যাচ্ছে, দেখেন বড় করলাম দেখা যায় না, ছোট করলে দেখা যায়, কেন বড় করা, যখন বড় করতেছি তখন নরমাল style.css এ ডিসপ্লে নান করা, আর responsive.css এ 992 এর পরে আসলে ডিসপ্লে ফ্লেক্স করা, তো ফ্লেক্স করলে দেখা যাচ্ছে আর নান থাকলে দেখা যাচ্ছে না, এই এই কিন্তু যখন নান থাকবে তখন, মানে এইটা যখন দেখা যাবে তখন এইটাকে দেখতে চাই না, তাই এই ডিফটাকেই বাদ দিয়ে দেন। আর এই ডিভের নাম কি ছিল, এই যে সরি ইভেলটা, এটার ভিতরে আছে ইভেল, এই ইভেলের এই ইভেলটাকে বাদ দিয়ে দেন, অর্থাৎ বলেন যে ও একটা কাজ করেন, এইটাকে এই ডিফটাকে কাট করেন, তাহলে আর ওই ইভেলকে ধরতে হবে না। এই যে আমরা তো করেলজি 4 এর মধ্যে আছি, এই ডিফটা হইতেছে সোশ্যাল আইকনের, এইটার বাইরে রাখেন, তাহলে আর আমাদের ঝামেলা কমে আসবে আর কি। তাহলে এই যে এটার নিচে এটাকে তো দেখা যাবে না, এই যে এইটাকে এখন দেখা যাবে না, এই যে এটাকে তো নরমালি দেখা যাবে না, আর এটাকে 992 এর পরে দেখা যাবে না, তাই এইটাকে এখন কল করে আপনি নিয়ে যাবেন 992 পিক্সেলের নিচে, এসে বলবেন ডট এইটা, মানে সোশ্যাল আইকনস ডিসপ্লে নান, তাহলে এখন দেখেন 992 এর পরে এইটাকে আর দেখা যাচ্ছে না, শুধু এটা দেখা যাবে, বড় করলে এই চারজন, ছোট করলে শুধু এইটা, তাহলে আমাদের একটা ইয়ে হয়ে গেল। এখন এইটার মধ্যে ক্লিক করলে পরে আমরা সোশ্যাল আইকন আবার দেখাবো মডেলের মাধ্যমে, সেটা আমরা করতে পারবো। ঠিক একইভাবে এখানে ক্লিক করলে আমরা আবার মেনুকেও দেখাইতে পারবো, সেটাও আমরা করতে পারবো। এই স্লাইডারের ক্ষেত্রে সমস্যা নাই, এগুলো তো স্লাইড ইয়া হচ্ছেই, বাট এইটার মধ্যে ক্লিক করলে মডেলের মাধ্যমে আমরা একটা আইকন দেখাইতে চাই, সে আবার সরি একটা মেনু দেখাইতে চাই, সেটা করতে পারি, আর এটার মধ্যে ক্লিক করলে সোশ্যাল আইকন আসবে, সেটাও আমরা এখন করতে পারি। তো মডেল তো আমরা অলরেডি শিখছি, তো চলেন মডেলটা আমরা ঝটপট ব্যবহার করে ফেলি। হেডারটা যেখানে শেষ হয়েছে তার ঠিক উপরে আমরা একটা কমেন্ট করি, এখানে লিখি মেনু মডেল, মানে এটা মেনুর জন্য, ঠিক আছে, বা লিখতে পারেন মডেল ফর মেনু, এরকমও লিখতে পারেন। তো আমরা একটা ডিভ নেই, ডিভের একটা ক্লাস দেই, সেটার নাম হচ্ছে মডেল, আপনাদের সবাই জানা ছিল, আমরা এর আগের ক্লাসেও দেখছি।
তারপর হচ্ছে আমরা এখানে আপনার কি বলে, এখানে আরো একটা ডিভ নিব, ডিভের একটা ক্লাস দিব যেটার নাম হচ্ছে মডেল ডায়লগ। তার ভিতরে আমরা আরো একটা ডিভ নিব, যার একটা ক্লাস দিব, ক্লাসের নাম হচ্ছে মডেল কন্টেন্ট। তার ভিতরে আমরা বিভিন্ন কিছু নিব। সো একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম, নাম দিলাম হচ্ছে মডেল সরি মডেল হেডার, তারপরে দুইটা তিনটা, শেষেরটা হচ্ছে মডেল ফুটার, আর মাঝখানেরটা হচ্ছে মডেল বডি। সো আপনি এখানে হেডারের মধ্যে সাপোজ একটা H5 ট্যাগ নিয়ে বললেন মেনু, সেভ করেন, ব্রাউজারে যান, আপাতত কাটেন, একটা রিলোড করেন, দেখেন কিছুই দেখা যায় না। না দেখারই কথা, কারণ মডেল ক্লাসটা আছে, এটা বাদ দিলে তাহলেই দেখা যাবে। এগুলো আপনাদেরকে আগেই দেখানো হয়েছে, তাই এখানে ডিটেলসে কোনো কিছু বলতেছি না। মাঝখানে আমরা একটা মেনু বানাবো সাপোজ এই বডির মধ্যে। তো মেনু কিভাবে বানাইতে হয় আপনারা সবাই জানেন। এখানে একটা ইভেল নিলাম, এলআই নিলাম, অ্যাঙ্কর ট্যাগ নিলাম, হ্যাশ দিয়ে রাখলাম। এবার কিছু লিখে দেন, যেমন হোম, অ্যাবাউট, সার্ভিস, এরকম। ঠিক আছে, তো আপনি এখানে দিয়ে দিলেন, আমি এখানে দিলাম হচ্ছে হোম, অ্যাবাউট, সার্ভিসেস, সাপোজ কোর্সেস, তারপরে হচ্ছে টিম, তারপরে হচ্ছে কন্টাক্ট, এরকম দিলাম। তো ব্রাউজারে গিয়ে রিলোড করলে আমরা সেভ হয় নাই মনে হয়, হ্যাঁ না হয়েছে, রিলোড হয় নাই, এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো চলে আসছে। আবার ধরেন এখানে একটা বাটন রাখবো, এখানে একটা বাটন ট্যাগ দিলাম, ধরেন এখানে নাম দিলাম হচ্ছে ক্লোজ, একটা ক্লাস দেন, বুটস্ট্র্যাপের ক্লাসে দিলাম আপাতত বিটিএন ডেঞ্জার। তাহলে আমরা দেখব যে এখানে একটা বাটনও আসছে। এই আপাতত মেনুর মধ্যে এগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা তেমন কোনো স্টাইল করলাম না, যেমন আছে এরকম থাকুক, ঠিক আছে, জাস্ট ধরলাম একটা, এটা হচ্ছে আমাদের একটা মেনু। আমরা তো মেনুকে স্টাইল করতেই পারি, আপাতত করলাম না। সাপোজ আমরা যাচ্ছি ক্লিক করলে এটা যেন দেখা যায়, আপাতত আমাদের ওইটা করলেই হবে। এর ভিতরে এখন আপনি চাইলে মেনুকে এই যে এখানে এই ইউএলকে ধরে এটাকে একটা ক্লাস দিয়ে অনেক কিছু করতেই পারেন, সেটাতে কোনো সমস্যা নাই। ধরেন আপনি এখানে একটা ক্লাস দিলেন, আচ্ছা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে করি, যেমন ন্যাভ দিলাম, রিলোড করলাম, পাশাপাশি আসলো। এরপর আমরা বললাম জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার না দিয়ে দিলাম বিটুইন, সেভ করে একটা রিলোড করলাম। সো আমরা দেখতে পাচ্ছি এরকম একটা মেনু আসছে, থাকলো। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগগুলো কি স্টাইল করতে চাইলে করতে পারেন, আপাতত এরকম থাকলো। আচ্ছা বিটুইন না দিয়ে আপনি এখানে অ্যারাউন্ডও দিতে পারেন, বুটস্ট্র্যাপেরই ক্লাস, তাহলে গ্যাপগুলো একটু একটু বেশি হবে দুই পাশ দিয়ে। সো এরকম থাকলো, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন মেনু, আপাতত এরকম নরমাল থাকলো। আচ্ছা অ্যাঙ্কর ট্যাগের নিচে আন্ডারলাইন আছে, সেটা বাদ দিয়ে দিতে পারেন। স্টাইল ডট সিএসএস এর একদম কমনে গিয়ে লেখেন অ্যাঙ্কর ট্যাগ টেক্সট ডেকোরেশন নান হবে, যে কোনো অ্যাঙ্কর ট্যাগে টেক্সট ডেকোরেশন হবে না। তাহলে এই এই হচ্ছে ধরেন আমাদের মেনু, ঠিক আছে। তো মেনুকে তো নরমালি দেখা যাবে না, আচ্ছা। তো এটা হচ্ছে ধরেন মেনু আমাদের, এই যে এখানে। তো মেনুটাকে তো নরমালি দেখা যাবে না, তো আমরা এখানে কি করব, এই যে যে ডিভটা মডেলের জন্য নিছিলাম, এখানে এসে লিখলাম মডেল, ঠিক আছে, এই ক্লাসটা ব্যবহার করে দিলাম। ক্লাসটা ব্যবহার করে যদি রিলোড করি, তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে যে এখানে আর দেখা যাচ্ছে না, ঠিক আছে। ওকে, ক্লিক করলে দেখা যাবে এইটার উপরে। তাহলে আমাদের এই বাটনটাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ ওই আইকনটা কোথায়। একদম উপরের দিকে ওই আইকনটা রাখা হয়েছে, এই যে এই যে এটা, এইখানে এসে আমাদেরকে ব্যবহার করতে হবে ডাটা বিএস টগল ইকুয়াল সাইন ডাবল কোটেশন। আরেকটা নিতে হবে ডাটা বিএস টার্গেট ইকুয়াল সাইন ডাবল কোটেশন। এখানে লিখতে হবে একটা আইডি, হ্যাশ দিয়ে নাম দিলাম হচ্ছে মেনু কি দিব এটার নাম, ধরেন মেনু, হ্যাশ মেনু, সমস্যা নাই। আচ্ছা, আর এই জায়গায় লিখতে হবে কি মডেল। আচ্ছা, এই আইডিটাকে তো কল করা হয় নাই, তাই মডেলের মধ্যে আইডিটাকে কল করতে হবে। সো আমাদের মডেলটা যেখানে আমরা নিলাম, এই যে এখানে আমাদের একটা আইডি নিতে হবে, আইডির মধ্যে লিখতে হবে ওই যে মেনু, ঠিক আছে, আইডির নাম।
আর এই বাটনটার মধ্যে তো ক্লিক করলে চলে যাবে, তাই আমরা লিখব ডাটা বিএস ডিসমিস ইকুয়াল সাইন ডাবল কোটেশন, এখানে লিখব মডেল। আপনারা এগুলো সবই জানেন, এখানে ডিটেলস বলার কিছুই নাই, যেহেতু আপনাদেরকে এইগুলো নিয়ে এর আগেও আলোচনা করা হয়েছে, তাই আমি এখানে ডিটেলস কিছু বললাম না। ক্লিক করলে দেখতে পাবো মেনু, ক্লোজ করলে চলে যাবে। আর আমরা জানি যে আমরা যদি চাই মডেলের মধ্যে মানে মডেলের সাথে আরেকটা ক্লাস ব্যবহার করতে, নাম হচ্ছে ফেড, এটা ব্যবহার করলে আমরা দেখব ক্লিক করলে এটা চলে আসবে, ক্লোজ করলে চলে যাবে, ক্লিক করলে আসবে, ক্লোজ করলে চলে যাবে। সো এই তো এই জিনিসটা আমাদের করা হয়ে গেল। এখন আমরা ইন্সপেক্ট করার পরে মানে আমরা যখন ছোট স্ক্রিনে যাব তখন আমাদের এই যে আরেকটা আইকন আসতেছে, এইটার উপরে ক্লিক করলে আমরা আরেকটা মডেল আনতে চাই, সেটা আমরা কিভাবে করব? খুবই ইজি বিষয়। এই মডেলটাকে জাস্ট আবার কপি করব, একদম এই যে নিচ থেকে এই কমেন্ট সহ কপি করেন, কন্ট্রোল সি, কপি করে আমরা নিচে পেস্ট করে দিলাম। ওইটা ছিল মেনু আর এটা হচ্ছে সোশ্যাল মডেল দিলাম। এবার এখানে লেখেন সোশ্যাল নেটওয়ার্কস, এরকম দিয়ে দিলাম। এই যে ইমেলটা আছে এইটার ভিতরে আমরা নিয়ে আসবো হচ্ছে ওই ইমেলগুলা যেখানে এই যে আমাদের আইকন, সরি এটা না, কোথায় যেন, এই যে এইগুলো, এই যে আইকনগুলা, এইগুলাকে আমরা নিয়ে আসবো কন্ট্রোল সি প্রেস করে। ঠিক আছে, এই ইমেলগুলাকে কপি করে নিয়ে এসে এইখানে আমাদের কোনটা, এই যে সোশ্যাল মডেল, এটার ভিতরে যে ইমেল আছে সেইটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই চলে আসছে। তাহলে আমাদের এখানে এটা আসবে। আপাতত এইগুলোও বাদ দেন দেখার জন্য, দেখতে কেমন লাগে সেটা বোঝার জন্য। ক্লিক করলে দেখতে পাচ্ছি এই যে এখানে একদম জাস্টিফাই কন্টেন্ট এন্ড হয়ে বসে আছে। এর পেছনে কারণ জানেন, এই যে এখানে আমরা এন্ড দিয়ে রাখছি, এই জায়গায় আমরা অ্যারাউন্ড দিয়ে রাখলাম। একটা রিলোড করলে এখন দেখবো যে অ্যারাউন্ড হয়েছে, যদিও এখানে দেখতে ভালো লাগতেছে না, খুবই ছোট ছোট। যাই হোক, এগুলো সিএসএস দিয়ে ঠিক করে নিবেন। আমি আপাতত এখানে সিএসএস করে দেখাচ্ছি না। ঠিক আছে, আমরা আপাতত এরকমই রাখলাম। ওকে, তবে চাইলে আমরা কিন্তু সিএসএস দিয়ে ওগুলো করে নিতে পারি। আচ্ছা, আমি একটু পরে ইয়ে করতেছি। এখানে আইডিটার ক্ষেত্রে আপনি চেঞ্জ করে দেন, এটার নাম দেন হচ্ছে সোশ্যাল। ঠিক আছে, সোশ্যাল নেট এরকম বা সোশ্যাল নেটস এরকম দিলাম আইডি, এই আইডিটাকে লাগবে। ঠিক আছে, আর এখানে মডেল ক্লাস ছিল, এখন আবার ফিরায় নিয়ে আসেন মডেল, আর ফেডও এখানে দিয়ে দেন। এই যে সোশ্যাল নেটস এটাকে আপনি এখন কপি করে নিয়ে যান, কোথায় ক্লিক করলে আসবে সেখানে চলে যান। এটা আসবে হচ্ছে আমাদের এই যে থামস আপ, এই যে মোবাইল সোশ্যাল আইকন, এইখানে এখানে ক্লিক করার পরে। সো এই জায়গাটায় আমাদেরকে এখন লিখতে হবে ডাটা বিএস টার্গেট ইকুয়াল সাইন ডাবল কোটেশন, একটা হ্যাশ দিয়ে আইডির নামটা বলে দিতে হবে। আরেকটা কি হবে, ডাটা বিএস টগল ইকুয়াল সাইন ডাবল কোটেশন, এখানে দিতে হবে মডেল। সো আমাদের এটাও হয়ে গেছে। তো রিলোড করেন, দেখেন এটা আর দেখা যাচ্ছে না। এখানে ক্লিক করলে আমাদের মেনু আসতেছে, ক্লোজ করলে চলে যাচ্ছে। বাট এইখানে ক্লিক করে যখন আমি ইন্সপেক্ট করব, দেখেন এই যে এটাতে যখন ক্লিক করব তখন আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আইকনগুলো। ওকে, ক্লোজ করলে এটা আবার চলে যাবে। বড় করলে তো এই আইকন থাকতেছে, ক্লিক করার মতো কিছু নাই। বাট ছোট করলে আমাদের ওই আইকনগুলো চলে যাচ্ছে। এখানে লাইক বাটন আসতেছে, এই বাটনে ক্লিক করলে এই যে কোথায় লাইক দিবেন সেই সোশ্যাল আইকনগুলো দেখা যাচ্ছে। এগুলোকে চাইলে আপনি এখন ওই সিএসএস দিয়ে হচ্ছে একটু বড় টড়ো করে দিতে পারেন। সেটা কিভাবে করবেন বুঝতেই পারতেছেন, না বুঝার কোনো কথাই নাই। সিএসএস আপনারা সবাই জানেন। এই যে এই ইউএলটাকে আপনাকে এখন ধরতে হবে, তবে এই ইউএলকে ধরার জন্য কোনো ক্লাস নাই এক্সট্রা, তো আপনি চাইলে এখানে একটা এক্সট্রা ক্লাস দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ধরেন আপনি এটার নাম দিলেন হচ্ছে মোবাইল সোশ্যাল নেট, এরকম একটা নাম দিলেন। এইটাকে এখন কপি করে নিয়ে সিএসএস এ চলে যাবেন, গিয়ে তারপরে হচ্ছে কোথায় দিতে চাচ্ছেন দিয়ে দিবেন। ধরেন এখানে বললেন ডট মোবাইল সোশ্যাল নেট, এটা হচ্ছে আমাদের কিসের ক্লাস, এই ইউএল এর ক্লাস। তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ এলআই, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। এবার ধরেন এটাকে ফন্ট সাইজ দিয়ে দিলেন একটা, ধরেন 30 পিক্সেল, একটু বড় করে দিলাম। এখন যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি, এন্টার প্রেস করে একটু যান, একটু নিচে যান, এবার দেখেন ক্লিক করার পরে এইবার কিন্তু এই যে আইকনগুলো বড় হয়ে আসছে। ঠিক আছে, ক্লোজ করলে এই, ক্লিক করলে এই, ক্লোজ করলে এই। সো এইভাবে আমরা হচ্ছে আমাদের
এই সেকশনের দুই পাশের অংশটুকু অর্থাৎ আমাদের মেনুর অংশটাকেও আমরা স্টাইল করে ফেললাম, একটা ডিজাইন দিয়ে দিলাম। আর এখানে আমাদের ছোট করার পরে বাটন আসলে ওটার মধ্যে ক্লিক করলে আবার আমাদের সোশ্যাল আইকনগুলোও এখানে চলে আসতেছে। ঠিক আছে, তো আমরা এই সেকশনটা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। তারপর হচ্ছে আমাদের পরবর্তী সেকশনটা হচ্ছে এই সেকশনটা। ঠিক আছে, এখন আমরা এই সেকশনটা নিয়ে এই পর্বে আর আলোচনা করতেছি না। আমি আপনাদেরকে অনেক বিশাল একটা ক্লাস হয়ে গেছে অলরেডি। কিছুক্ষণ ব্রেক দিয়ে তারপরে হচ্ছে এই সেকশনটা নিয়ে কথা বলি। রাত হয়ে যাবে বেশি। না স্যার। আচ্ছা, অলরেডি 10:30 বাজে। আহ, আপনারা একটা ব্রেক নিতে পারেন, ধরেন 20 মিনিটের একটা ব্রেক নিতে পারেন, ধরেন 10:50-এ আবার সবাই জয়েন করতে পারেন। তারপর আমরা আবার হচ্ছে ওই সেকশনটা নিয়ে কথা বলতে পারি, অথবা ঠিক আছে স্যার, হ্যাঁ, হতে পারে তো, সমস্যা নেই। অথবা নেক্সট ক্লাসে দেখাই। আচ্ছা, তাতেও সমস্যা নেই স্যার। এটা খুব বেশি কঠিন না। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট ক্লাসেই দেখি। শুধু শুধু আবার রাত হয়ে যাবে বেশি। এই পর্যন্তই থাকলো, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।